সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1259তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আসিফের জীবনের কলিজা কাঁপানো, হৃদয় স্পর্শ করার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত্যুর 9 বৎসর পর স্ত্রীর খোঁজ মিলে সৌদিতে। মরে যাওয়া স্ত্রী, যে স্ত্রীর কবরের সামনে মাটি দিয়েছে, কবর দেখেছে, সেই স্ত্রীর দেখা মিলে 9 বৎসর পর সৌদির মাটিতে। এটা এরকম একটা ঘটনা, এরকম একটা গল্প আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই গল্প যদি আপনি সম্পূর্ণটা শোনেন, আপনার জীবনে আপনি যত সিনেমা দেখেছেন, যত গল্প শুনেছেন, এই সমস্ত কিছুকে হার মানিয়ে দিবে বরিশালের ভাই আসিফের জীবনের এই মারাত্মক বাস্তব গল্পটা। আমি একটা সুখের সংবাদ দিই, সৌদির গল্পটা যেহেতু এই জন্য, আজ থেকে অনেক বছর আগে আমি একটা বরিশালের ভাইয়ের গল্প প্রচার করি, লাইক এরকমই একটা বরিশালের ভাইয়ের গল্প প্রচার করি। ওই বরিশালের ভাইয়ের গল্পের নিচে আমাদের রংপুরের দেলোয়ার হোসেন নামের একটা ছেলে, তিনি হচ্ছে তার জীবনের ছোট্ট গল্পটা, মানে এই গল্পটা খুবই, মানে তার পারিবারিক গল্পটা সে হচ্ছে আমার ওই বরিশালের ভাইয়ের গল্পের কমেন্ট বক্সে লিখে। সে পারিবারিকভাবে অনেক অভাবে আছে, তার 3টা মেয়ে আছে, মেয়ে নিয়ে চলতে পারে না, অভাব অনটনের কথাগুলো ছোট্ট করে, মানে ছোট্ট পরিবারে সে হচ্ছে কমেন্ট বক্সে লিখে। এবং এই কমেন্টটা চোখে পড়ে আমাদের চট্টগ্রামে রাহাত নামের এক সৌদি প্রবাসীর। রাহাত ভাই কমেন্টটা দেখার পরে সে প্রচুর মর্মাহত হয়, দুঃখ পায় এবং ওই দেলোয়ারের সাথে সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যোগাযোগ করার পরে এই দেলোয়ারকে রাহাত ভাই সম্পূর্ণ ফ্রিতে, মানে বিনা খরচে, বিনা টাকায় দেলোয়ারকে উনি সৌদি আরবে নিয়ে যায়। এবং সৌদি আরবে নিয়ে যাওয়ার পরে আজ থেকে প্রায় 3 থেকে 4 দিন আগে ওই দেলোয়ার আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে সে কমেন্টের স্ক্রিনশটগুলো আমাকে দেয় এবং রাহাত ভাইয়ের সাথে আমাকে কথা বলাই দেয়। আমি শোনার পরে সত্যি অবাক হয়ে গেলাম, মানে চিৎকার করে আমার সেই মুহূর্তে বলতে হচ্ছে, এরাই তো মানুষ, মানুষ তো মানুষের জন্য। যেটা আমি জানতামই না, আমার চোখে পড়েই নাই এই কমেন্ট, অথচ ওদের মাঝে এরকম কথোপকথন হয় এবং একজন মানুষ আরেকজন মানুষকে সম্পূর্ণ ফ্রিতে সৌদি আরবে নিয়ে যায়। আপনি আরও শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের রংপুরের ওই দেলোয়ার ভাই, আমি যদিও নিতে চাই নাই, উনি সম্পূর্ণ জোর করে আমার এতিমখানার জন্য এই ঈদে একটা গরু কোরবানি দিচ্ছে, একটা গরু কেনার জন্য উনি টাকা পাঠিয়েছে। তো আমার এই ঘটনাটা জানার পরে মানে খুশিতে মনটা ভরে গেল। এরকম সাবস্ক্রাইবারদের জন্য আমার মাথা সবসময় এমনটি থাকে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক এবং বুঝার তৌফিক দেখ। যাই হোক, আমি আজকের গল্পে যাই। বরিশালের ভাই আসিফের জীবনের করুণ গল্পটা আমি আশা করবো আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আসিফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসিফ, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশালের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক, যদিও আমার এলাকাতে মোটামুটি আমার বাবার মোটামুটি ভালোই জায়গায় সম্পত্তি আছে। আমার বাবা প্রথমত বিদেশে ছিলেন, আমার আব্বা সৌদি আরবে থাকতেন এবং বহু বছর সৌদি আরব থেকে মাইর খেয়ে আমার আব্বা দেশে আসে এবং দেশে আসার পরে আব্বা টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে এবং তার পাশাপাশি জমি জমা দেখাশোনা করে। এই নিয়ে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকে আমি আসলে পড়াশোনার প্রতি খুব বেশি মেধাবী ছিলাম না, খুব বেশি দূর পড়াশোনা করতে পারতাম না, পড়াশোনা আমার মাথায় ঢুকতোই না। এরকম করে শৈশবের দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার নানুমণি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যায়। আমার ছিল 2 মামা এবং 2 মামাই হচ্ছে বিদেশে থাকতো। 2 মামা বিদেশে থাকার কারণে আমার নানুর হচ্ছে, মানে আমার 2 মামা বিয়ে করে, তাদের বাচ্চা কাচ্চারাও আছে। কিন্তু দেখা যায় যে আমার নানু আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমার আব্বা আমাকে মারতো, কারণ আমার গায়ে হাত তুলতো, আমার উপর অত্যাচার করতো, অবিচার করতো। আমার নানু এটা মনে করে এবং মনে করে আমার নানি একদিন বলে যে, যেহেতু আসিফকে এইভাবে মারিস, আসিফকে তোদের ভালো লাগে না, তা আসিফকে দিয়ে দে। এরপরে নানি আমাকে সাথে করে আমার নানু বাড়িতে নিয়ে যায়। নানু বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওখানকারই একটা স্কুলে নানু আমাকে ভর্তি করায়। নানুর এই স্মৃতিগুলো এখনও যখন মনে হয়, নিশিরাতে আমি ঘুমোতে পারি না, চোখের পানিতে আমার ভালিশ ভিজে যায়। আমার নানি আমাকে বলে,
তোর বাবার উপরে বাধ্য হয়ে তোর বাবার সাথে ঝগড়া করে আমি তোকে আমার কাছে নিয়ে আসছি। আমার দৃঢ় বিশ্বাস তুই ঠিকমতো পড়াশোনা করবি এবং তোর ভাইয়ের চেয়েও আরও ভালো রেজাল্ট করবি। আমার ভাইয়া খুব ভালো পড়াশোনা করতো, এই জন্য সবাই ভাইয়াকে আদর করতো, বাট আমাকে কেউ আদর করতো না। এই জন্য নানু আমাকে বলে তুই এত মনোযোগ দিয়ে পড়াশোনা করবি যাতে সবাই একদিন গর্ব করে বলে যে আসলেই তুই তোর বড় ভাইয়ের থেকেও ভালো। আমি যে তোকে এখানে নিয়ে আসছি, এভাবে আমি তোর জীবনের পরিবর্তন ঘটাতে চাই। কিন্তু তখন আমি নানুর সাথে মিলেমিশে ওখানে থাকতাম। তো আমার একটা মামাতো বোন ছিল, নাম হচ্ছে স্বপ্না। আমি তখন 7-এ ভর্তি হই এবং স্বপ্না আর আমি একইভাবে ক্লাস 7-এ ভর্তি হই। তো স্বপ্না অনেক মেধাবী ছিল। আমার মামাতো বোন স্বপ্না ওর ব্রেন অনেক ভালো ছিল। তা আমার নানু সবসময় স্বপ্নারে বলতো যে তুই একটু আসিফরে ভালো করে গাইডলাইন করিস, আসিফরে ঠিকমতো বুঝাইস, ও যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে। এবং স্বপ্না যেখানে পড়তো প্রাইভেট পড়তো, ওখানে আমাকেও আমার নানু ভর্তি করাই দেয়। এরপরে আমি তখন স্বপ্নার সাথে ওখানে পড়াশোনা করতাম। এইভাবে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। সময় যত সামনের দিকে সময় যত সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার ভিতরে পড়াশোনাটা আসলে আমার মধ্যে ঢুকে না। কেন জানি পড়াশোনা আমার ভালোই লাগে না। এই যে পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, ভালোভাবে থাকা, এই জিনিসগুলো কেন জানি আমার মধ্যে ঢুকেই না। আমার জীবনটাই জানি কেন সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী হয়ে গেল। নানু এত স্বপ্ন দেখে আমাকে নিয়ে আসছে। নানুর এত স্বপ্ন ছিল যে আমি একদিন ভালো রেজাল্ট করব, এখান থেকে ভালো কিছু করব। আমি নানুর ওই স্বপ্নটাকেও পূরণ করতে পারতেছি না। এরকম করে সময়গুলো কাটতেছে। আর স্বপ্নাকে নানু খুবভাবে বলে, সবসময় বলে তুই একটু আসিফরে দেখ, আসিফেরে পড়া। আমাকে আমার নানু বলতো স্বপ্না কেমনে পড়ে, স্বপ্না কীভাবে পড়ে, স্বপ্নার পড়াশোনার দিকে খেয়াল করবি। স্বপ্না আমার বড় মামার মেয়ে। আমার বড় মামা তখন কাতারে থাকতো। তো এরকম করে তখন স্বপ্নার সাথে পড়তে পড়তে আমার স্বপ্নার সাথে একটা পারস্পরিক ভালো একটা সম্পর্ক তৈরি হয়। স্কুলে একসাথে যাইতাম, স্কুল থেকে একসাথে ফিরে আসতাম। এইভাবে দুজন দুজনের প্রতি একটা ভালো লাগা, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। স্বপ্ন সবসময় আমাকে গাইডলাইন করতো, আমাকে পড়াইতো, আমাকে এখানে ওইখানে ঘুরতে নিয়ে যাইতো এবং আমাকে এন্টারটেনমেন্ট করতো। এই জন্য স্বপ্নকে আমার খুব বেশি ভালো লাগে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমি মোটামুটি প্রায় অনেকটাই স্বপ্নার সাথে মিশে যাই। এরকম করতে করতে আমি তখন ক্লাস 9-এ পড়ি। যখন ক্লাস 9-এ পড়ি তখন কি আমাদের স্কুল থেকে একটা শিক্ষা সফরের জন্য আমাদের বরিশালের কুয়াকাটাতে নিয়ে যাবে। তো বরিশালের কুয়াকাটাতে নিয়ে যাবে এবং কুয়াকাটাতে নিয়ে যাওয়ার পরে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা যাবে। তো সেখানে আমিও তখন নানুরে বললাম যে নানু আমিও যাব। তো আমি যাব, স্বপ্নও যাবে। তো স্বপ্না আমি সহ মিল আমাদের ক্লাসের বা স্কুলের অনেকেই তখন ওই শিক্ষা সফরের মধ্যে জয়েন করি। এবং শিক্ষা সফরে আমরা তখন সুন্দর সমুদ্রনগরী কুয়াকাটা দেখতে যাই এবং কুয়াকাটাতে আমরা খুবই মধুর সময় কাটাই। আমার আজও এই স্মৃতিগুলোর কথা মনে হলে আমার বড্ড হাসি পায়। সমুদ্রে পাড়ে টুলের মধ্যে হেলান দিয়ে বসে আমি আর স্বপ্না কত গল্প করতাম। ও যেহেতু আমার মামাতো বোন ছিল, আমরা একই বাড়ির ছিলাম, এই জন্য ওর সাথে আমি ক্লোজলি কথাবার্তা বললে, ওর সাথে আমি খুব ভালো মিশলে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকারা মাইন্ড করতো না। ওরা কোনো সময় কোনো কিছু বলতো না যে স্বপ্নার সাথে আমার কোনো ওইরকম কোনো সম্পর্ক আছে কি না, এরকমটা তারা কখনোই চিন্তা করতো না, যেহেতু আমরা মামাতো ভাই বোন ছিলাম। বিশেষ করে ওই কুয়াকাটাতে এই স্বপ্নার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়ে যায় এবং সেই ভালো লাগা থেকেই আমি একদিন স্বপ্নাকে ডিরেক্টলি প্রস্তাব দিয়ে বসি। কুয়াকাটা থেকে ফিরে আসার পরে আমি তাকে ডিরেক্টলি প্রস্তাব দিই। তখন আমরা দুজনেই ক্লাস 9-এ পড়ি এবং আমিও মোটামুটি দেখতে শুনতে ভালোই ছিলাম, যার জন্য স্বপ্নার আমার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে না। প্রত্যাখ্যান না করার কারণে স্বপ্নের সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি বাস্তবতার জন্য বলি, কেউ খারাপভাবে নেবেন না। ক্লাস 9-এ পড়া অবস্থায় স্বপ্নের সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আমাদের দুজনের মাঝে শারীরিক সম্পর্ক পর্যন্ত হতো। এটা আমার মামাতো বোন বা এটাও আমার মামি বা আমার নানি, এরা কিন্তু এই বিষয়টা কেউই জানতো না। এরকম করে গভীরভাবে আমি একটা গভীর সম্পর্কে স্বপ্নের সাথে জড়িয়ে পড়ি। এভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ক্লাস 9 থেকে আমি ক্লাস 10-এ উঠি এবং ক্লাস 10-এ ওঠার পরে ওই সময় আমার বড় মামা আপনার কাতার থেকে বাংলাদেশে আসে এবং কাতার থেকে বাংলাদেশে আসার পরে আমার মামা তখন বাড়িতে এসে আমার মামনিকে জানায় যে কাতারে তার এক বন্ধুর ছেলের সাথে আমার মামা স্বপ্নার বিয়ে ঠিক করে আসছে। কাতারে তার বন্ধু ছেলের সাথে স্বপ্নার বিয়ে ঠিক করে আসছে, এটা মামা দেশে আইসা এটা সাথে সাথে আইসা বলে। এবং বলার পরে আমি তখন খুবভাবে কষ্ট পাই যে এটা কী ধরনের কথা, আমি তোকে ভালোবাসি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই ছেলেটা একটু আমার নানু বাড়ি থেকে ওই ছেলেটার বাড়ি অনেকটা দূরে, ওই ছেলে বাড়িটা অনেকটা দূরে এবং ওই ছেলে এখন মেয়ে উঠাই নিবে না। আমার স্বপ্নার SSC পরীক্ষার পরে স্বপ্নাকে উঠে নিয়ে যাবে, এখন শুধুমাত্র বিয়েটা করে যাবে, এরকম কথাবার্তা তখন বলা বলে হচ্ছিল।
এবং এগুলো শোনার পরে আমি তখন অনেকভাবে মর্মাহত হই, আমি অনেক কষ্ট পাই। এবং আমি কিন্তু স্বপ্নাকে ওই সময়টাতে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আমার পুরো পৃথিবীটা ছিল একদিকে, স্বপ্না ছিল একদিকে। আমার মনে হতো যে স্বপ্না যদি না থাকে তো আমার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আমি স্বপ্নাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তাই আমি ওরে বলি যে এই যে তোর আব্বু তোর বিয়ে ঠিক করে ফেললো, তোর বিয়ে হয়ে যাবে, আমি তো তোকে ছাড়া বাঁচবো না। ও আমাকে বলে তাতে কী হয়েছে, এখন বিয়ে হবে না, ওই ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট হবে। কথাটা খেয়াল করেন। আমি বললাম মামা বললো বিয়ে হয়ে যাবে, তুই বলতেছিস এঙ্গেজমেন্ট? ও আমাকে বলে হ্যাঁ, আমি আব্বুকে ডিরেক্টলি বলছি এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। আমাকে যদি এখন বিয়ের জন্য প্রেশার দাও তাই আমি আত্মহত্যা করব, আমি এই মুহূর্তে বিয়ে করবো না। যার জন্য আব্বু ভয় পাইছে এবং আব্বু ভয় পাওয়ার পরে আমার বলছে ওই ছেলের সাথে আমাকে এঙ্গেজমেন্ট করাই দিবে, এখন আমাদের মাঝে কোনো বিয়ে হবে না। এবং স্বপ্নার এই কথাটা শোনার পরে আমার ভিতর তখন অনেকটা ভালো লাগলো। সত্যি তোমাদের এখন এঙ্গেজমেন্ট হবে না, মানে তোমাদের এখন বিয়ে হবে না? ও বলে না, বিয়ে হবে না, শুধু এঙ্গেজমেন্ট। তাই আমি বললাম স্বপ্না, এঙ্গেজমেন্ট হইলে পরে তো ওই ছেলে তোমাকে উঠে নিয়ে যাবে, ঈদে মানে পরীক্ষার পর তো তোমাকে নিয়ে যাবে, তখন আমি কি করব? ও আমাকে বলে আরে বোকা, কোনো মতে পরীক্ষাটা দিই, তুইও পরীক্ষাটা দে, আমিও পরীক্ষা দিই, এবং পরীক্ষা দেওয়ার পর আমরা দুজনে পালায়ে যাব। এখন এই ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট হলে সমস্যা কী? ও তো আমাকে অসম্ভব রকমের ভালোবাসতো। তো ও যদি আমাকে এতটা ভালোবাসে, তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, যদি ভালোই না বাসবে তাহলে বিয়েটা পিছিয়ে নামাইছিল কেন? ওর বাবারে বলছে যে আমি এখন বিয়ে মানে পরীক্ষার আগে কোনো বিয়ে করবো না, বড় জোর এঙ্গেজমেন্ট হবে। তো এরপরে মামা তখন করলো কি, মামা যেহেতু বাড়িতে আসছে ওই ছেলের পরিবারকে খবর দিল। তো এই ছেলের পরিবার মানে ছেলের বাবা, ছেলের মা এবং ছেলের বড় বোন তারা তখন আসছে। বিশ্বাস করেন তখন রাগে আমার শরীরে রক্তগুলো টকবক করতেছে। আমার মন চাইতেছে ওইখানেই ছেলেটাকে আমি মেরে ফেলি, এই জায়গার মধ্যে এই ছেলেরা আমি মেরে ফেলি। আমি সহ্য করতে পারতেছিলাম না, আমার বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল। যে মানুষটাকে আমি এত ভালোবাসি, যে আমার দেহের অক্সিজেন, যারা ছাড়া আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, আমার এই ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাবে, মানে আমার এই ভালোবাসার মানুষটাকে অন্যকে বিয়ে করে ফেলবে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। আমি খুব মন খারাপ করি এবং কান্নাকাটি করি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই ছেলের সাথে আপনার স্বপ্নার হচ্ছে এঙ্গেজমেন্ট হয়। এবং এঙ্গেজমেন্ট হয়, তারা ছবি টবি তোলে, অনেক আনন্দ ফুর্তি করে, এবং ওই ছেলে তখন চলে যায়। মানে ওই ছেলে চলে যায়, এবং চলে যাওয়ার পরে আমি সেদিন অনেক কান্না করি। রাতের বেলায় কান্না করতেছি। ও কেমনে জানি খবর পাইছি, বুঝতে পারছে যে আমি কান্না করি। আমার নানুর ঘরের পিছনে বসে বসে কান্না করতেছি। ওই সময়টাতে আমার নানু অনেকটা অসুস্থ, মানে অনেক অসুস্থ, নানুর অনেক বয়স হয়েছে না। তারপর স্বপ্নের আমাকে রাত তখন প্রায় আপনার 1টার মতো বাজে। কেমনি খবর পাইছে আমি কান্না করতেছি, ওইখানে আসছে, এসে আমার বলতেছে যে তুমি যে কান্না করতেছো, তুমি কান্না করে কী বুঝাইতে আসো? তুমি কান্না করতেছো এই জন্য যাতে আমার আব্বা এখন ওই ছেলের হাতে আমাকে তুলে দেয়, এই জন্য? আমি বললাম না 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 স্বপ্না, এটা তুমি কেন বলতেছো? এই মুহূর্তে যদি মামা তোমাকে ওই ছেলের হাতে তুলে দেয়, আমি কিন্তু আত্মহত্যা করব, আমি কিন্তু মরে যাব। ও আমাকে বলতেছে এটাই তো তুমি চাচ্ছ, এই যে তুমি এখন কান্নাকাটি করতেছো না, এতে পরিবারের সবাই মনে করবে তোমার সাথে আমার প্রেম ভালোবাসা আছে, তুমি আমাকে ভালোবাসো, এটা মনে করে যদি আমাকে এখন ওই ছেলের হাতে তুলে দেয়, তো তুমি এটা কেন করতেছো? তুমি কান্নাকাটি করো না, তুমি ঘরে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তখন কান্নাকাটি থামাই এবং কান্নাকাটি করে তখন ঘরে যাই। ও আমাকে ঠিক যেমন করে বুঝাইতো আমি তেমন করেই বুঝতাম, মানে ও আমাকে যেটা বলতো আমি সেটাই বুঝতাম। এরকম করে তখন সময়গুলো কাটতেছে, এবং সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমরা তখন এসএসসি পরীক্ষা দিলাম। ওই ছেলের সাথে মাঝে মাঝে স্বপ্নার কথা হইতো, এমনি অমনি কথাবার্তা হইতো মাঝে মাঝে, বা ছেলেও ওই বাড়িতে আসতো, কিন্তু স্বপ্নার সাথে ওভাবে হচ্ছে ফিজিক্যাল বা শারীরিক কোনো সম্পর্কে মিশতো না। যেহেতু বিয়ে হয় নাই, শুধুমাত্র এঙ্গেজমেন্ট হয়েছে, স্বপ্নার পরীক্ষার পরে বিয়ে হবে, ছেলে উঠাই নেবে। তো এই কথার মাথায় তখন পড়ে আসে, এবং স্বপ্নায় মানে তার বাবার শর্ত দেওয়ার কারণেই কিন্তু মামা এটাতে রাজি হয়েছে। এরপরে দেখা গেল কি যে স্বপ্না তখন হলো কি যে আপনার আমরা পরীক্ষা দিলাম, দুজনেই পরীক্ষা দিলাম। তো আমি তো আসলে পড়াশোনায় ভালো ছিলাম না, খুবই মানে পচা ছিলাম, বাজে ছিলাম। যার জন্য আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর আমি জানতে পারি আমি 2 সাবজেক্টে ফেল করি, এবং দুটো সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট। আমি ইংলিশ সেকেন্ড পার্ট এবং হচ্ছে আপনার গণিতে ফেল করি। তো এই 2টা সাবজেক্টে ফেল করার পরে আমার তখন পড়াশোনা পুরোপুরি ভেঙে যায়। তাই নানু অনেক গালাগালি করে, তোরা আমি অনেক স্বপ্ন দেখে এই বাড়িতে নিয়ে আসছিলাম, ভাবছিলাম তুই পড়াশোনা করে মানে সবার মাঝে তুই ভালো থাকবি, এটা ওইটা অনেক কিছু বলতো। আমার বড় ভাই এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করছে, এখন হচ্ছে বড় ভাইয়া ইন্টারমিডিয়েট পাস করছে, মানে সবাই আমার বড় ভাইকে অনেক বাহবা, ভাইয়া হচ্ছে বরিশালে পড়াশোনা করে, অনেক ভালো অবস্থানে আছে, এরকমভাবে সবাই ভাইয়াকে নিয়ে প্রশংসা করে। তা আমি ওই এসএসসিতে ফেল করলাম, পরিবারে এমনিতেও গান্দা ছিলাম, আরও বেশি গান্দা হয়ে গেলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এবং এসএসসি পরীক্ষার পরে ওই ছেলেটা মানে যার সাথে স্বপ্নার বিয়ে ঠিক হয়েছে, এই ছেলেটা বারবার হচ্ছে এ বাড়িতে আসতো। এবং আসার পরে একটা বিষয় দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে স্বপ্না আমার এসএসসি পরীক্ষার পরে ওই ছেলেটা যখন বারবার আসতো, ছেলেটার সাথে অনেক সুন্দর করে কথাবার্তা বলতো, এবং তাদের মাঝে মোটামুটি অনেক গভীর একটা সম্পর্ক হয়ে যায়।
মোটামুটি একটা গভীর একটা সম্পর্ক হয়, এটা আমি চোখে দেখতে পারি। এবং আমি যদি স্বপ্নের সাথে রাগারাগি করি, এই স্বপ্নটা কেন হইতেছে, কী কারণে হইতেছে, তুমি তো বলছো ওই ছেলেকে তুমি বিয়ে করবা না, তুমি আমার সাথে পালায় যাবা, তাহলে চলো আমরা পালায় যাই। ও আমারে বলে তুই যে আমার নিয়ে পালায় যাবে আমার খাওয়াবি কি, এরকম করে বলে, তুই যে আমার নিয়ে পালায় যাবে আমার কি খাওয়াবি, আমি কি খাবো। আমি বললাম আমি কাজ করব, আমি কাজ করে তোরে খাওয়াবো। ও আমারে বলে কাজ করে তো নিজেই খাইতে পারবি না, আমারে কি খাওয়াবি, উল্টাপাল্টা কিছু করিস না, আগে নিজের পায়ে নিজে দাঁড়া, এরপরে বিয়ে শাদীর চিন্তা ভাবনা মাথায় আনবি। মানে আমি তখন বুঝতে পারলাম যে স্বপ্না পরিপূর্ণভাবে আমার সাথে কাইট দেয়, মানে আমার সাথে পোল্টি নিয়ে নেয়, ও আমাকে বিয়ে করবে না, ও আমাকে বিয়ে করবে না। কিন্তু আমি তো ভাই ওরা ছাড়া কোনো কিছু বুঝি না, এবং ওকে ছাড়া অন্য কোনো কিছু আমি চিন্তাই করতে পারি না। ও যদি আমার লাইফে না থাকে আমি মরেই যাব। আমি ওকে ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারি না। আমি একরকম কান্নাকাটি করি, অনেক ইমোশনাল হয়ে পড়ি, ওরে বুঝাই স্বপ্ন আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে হারাইলে বাঁচবো না, তুমি আমার দেহের অক্সিজেন, এরকমটা করো না স্বপ্ন। মানে যতভাবে ওরে আমি বুঝাই, যেইভাবেই ওরে আমি বলি, কিন্তু কোনোভাবেই না ও আমার কোনো কথাই শোনে না। ওই ছেলের সাথে মানে ওই ছেলে এই বাড়িতে আসে, ওই ছেলের নিয়ে আম গাছের নিচে যায়, আম পাড়ে, দুজনে আম খায়, এরপরে কাঁঠাল পায়রা খায়। মানে কেমন জানি ওদের মাঝে দেখলে মনে হলো যেন ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এরকম করতে করতে মামা তখন বিদেশ থেকে খবর পাঠাইলো, আমার মামনি তখন ওই ছেলের পরিবারের সাথে একটা বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেললো। এবং এই সময়টাতে সম্পূর্ণভাবে স্বপ্ন চেঞ্জ হয়ে গেল। স্বপ্ন আমাকে বারবার বুঝাইতেছে তুই আর আমি দুজনে একসাথে পড়াশোনা করছি, আমরা একই ক্লাসমেট, এখন কি আমাদের বিয়ে হওয়াটা সম্ভব কি না, এখন তো বিয়ে হতে পারবে না, এখন বিয়ে হবে না। মানে এইটা ওইটা বলে স্বপ্ন আমাকে কঠিনভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে এই মুহূর্তে ও আমাকে বিয়ে করবে না। তো আমি কিন্তু ছোটোবেলা থেকে যেমনই ছিলাম, মোটামুটি রাগ কিন্তু আমার মাথা অনেক বেশি ছিল। তো এই ছেলের সাথে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল এবং কথাবার্তাও মোটামুটি ফাইনাল হয়ে গেল। এবং বিদেশ থেকে মামাও তখন মানে টাকা পয়সা পাঠাইলো মামিরে যে অনুষ্ঠান করার জন্য, যাতে অনেক বড় করে অনুষ্ঠান করে। এই মুহূর্তে তো মামা আসতে পারবে না, ছেলের বাবা আসবে, ছেলের বাবা এসে মেয়ে উঠে নিয়ে যাবে, মানে বিয়ে হবে মেয়ে উঠে নিয়ে যাবে। আমি তখন অজরে কান্না করতেছি, চিৎকার করে কান্না করতেছি, কারে বলবো। এবং মানে সব কিছু মানে ভুইলে আমি তখন আমার নানুর এই বিষয়টা জানাই যে নানু আমি তো ওরে পছন্দ করি, আমি ওরে ভালোবাসি, ওর অন্য কোথাও বিয়ে হয়ে গেলে তো নানু আমি বাঁচবো না। নানুর কাছে অনেকটা কান্নাকাটি করে নানুকে বলি, কিন্তু নানুও না আমার কোনো কথার কোনো মূল্যায়ন করে না। নানু আমাকে এক বিন্দু পরিমাণের দাম দেয় না। আমি নানুরে বলি নানু আমি ওরে ভালোবাসি, ওর বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো না, আপনি যেভাবেই পারেন ওর সাথে আমার বিয়ে করাই দেন। নানু যদিও কিছুটা একটু ইমোশনাল হয়, কিন্তু অত বেশি না। নানু আমাকে বলে ও তোর বাবা তোর কাছে মেয়ে বিয়ে দেবে, ও তো জীবনও দিবে না, তুই কোনো কাম করিস না, কাজ করিস না, কোনো কিছু করিস না, তা তোর কাছে বিয়ে দেবে কেন। এই কথা আমি নানুকে বলি, এবং নানুকে বলার পরে নানু তখন বিষয়টা কিছুটা আমার মামানিরে বলে, কারণ নানু তো আমাকে অনেক ভালোবাসতো। অনেক ভালোবাসার কারণে নানু তখন কষ্ট পায়, এবং কষ্ট পেয়ে মামানিরে বলে। মামানিরে বললে মামানি তখন এই বিষয়টা ওই আমার মামাতো বোনেরে বলে, স্বপ্নারে বলে। এবং স্বপ্নারে বললে পরে স্বপ্না তখন প্রচুর ক্ষেপে যায়, অনেক রেগে যায়। এবং রেগে গিয়ে যদি বিশ্বাস করেন, নানু বাড়িতে একদিন আমি আসি, ওই ডিরেক্টলি আমার এসে বলতেছে আচ্ছা এই বাড়িতে তো তুই আগে থাকতি, মানে অনেকের সামনে, একা না অনেকের সামনে আমার বলতেছে এই বাড়িতে তুই আগে থাকতি, তুই স্কুলে পড়াশোনা করতে এই জন্য থাকতি, এখন তো তোর পরীক্ষা শেষ, তুই পরীক্ষায় ফেল মারছিস, তাই এখন এই বাড়িতে কেন থাকিস, মানে ডিরেক্টলি বলতেছে। তাই আমি বলতেছি যে এটা আমার নানার বাড়ি, থাকবো না। ও বলে কেন, আমার তো নানার বাড়ি আছে, আমি তো আমার নানার বাড়িতে গিয়ে এভাবে পড়ে থাকি না, তুই এখানে পড়ে থাকবি, তুই আমাদের বাড়ি থেকে আজকে থেকে আর আসবি না। মানে বিশ্বাস করেন ভালোবাসার মানুষের চোখে মুখে যখন এই জিনিসগুলো আমি দেখতে পেলাম, আমার কলিজাটা মনে তখন ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল চিৎকার করে কাঁদি। কিরে মানুষ বেইমান হয়ে জানি, তা এতটা বেইমানও কি মানুষ হতে পারে। ও আমার সাথে এইভাবে বেইমানি করলো, একটা বার আমার মুখের দিকে তাকালো না, কীভাবে বললো আমাকে এই কথাগুলো বলতে। সেদিন কান্না করতে করতে আমি তখন রাগ করে নানু বাড়ি থেকে চলে যাই। এবং নানু বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাড়িতে থাকতে 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 নিজের ভিতর তখন একটা রাগ কাজ করে বসে যে তুই আমার সাথে বেইমানি করলে, আমার সাথে প্রেমের অভিনয় করে, আমার সাথে চিটিং করে তুই অন্য কারো বিয়ে করে ফেলবি, অন্য ছেলের বিয়ে করবি, বড় লোকের বউ হবি, আমি তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ করব না। আমি যেভাবেই পারি, যে করেই পারে আমি এই বিয়েটা ভেঙে দিব। এবং বিয়ে ভাঙার জন্য বিশ্বাস করেন আমি ছেলের পরিবারের কাছে এমনও তথ্য পাঠাইছি যে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, ওর শরীরের কোন জায়গায় কী আছে এরকম তথ্য পর্যন্ত আমি ছেলেরে দিছি। কিন্তু এরপরে ওই ছেলে ওরেই বিয়ে করবে। আমি যতই তথ্য দিই, যতই কিছু করি, ওই ছেলের কথাই একটা যে ওই ছেলে ওকে বিয়ে করবে এবং ওরেই বিয়ে করবে, ও দেখতে দেখতে সুন্দর, ওরে বিয়ে করবে। পরে বাড়ির মধ্যে অনেকের সাথে, আমার এলাকার অনেক দুষ্ট পোলাপাইন আছে না, এদের সাথে বিষয়টা নিয়ে আলাপ করি যে আমার মামতো বোন স্বপ্ন আমারে ছেঁকা দিছে, আমার সাথে রিলেশন করে এখনও আরেক বড় লোকেরই বিয়ে করে ফেলবে। এরই মাঝে আমাদের এলাকার একটা ছেলে আমার একটা আইডিয়া দেয় যে এরকম মেয়েদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ও আমারে বলে তুই এসিড মেরা দে।
আমারে বলে অ্যাসিড মাইরে বলতে একটা পানি আছে, পানি জাতীয়, এটা আসলে অ্যাসিড নাকি আমি জানি না, কিন্তু শরীর পুড়ে ফেলে, এক কথা অ্যাসিডে বলা চলে। ও আমার বলে এটা মাইরা দে, এবং এরপরে কেমনি বিয়ে হইব তুই এটা দেখবি। আমি তখন বললাম যে আমি যেটা মারবো এখন, মারার পরে যদি কেউ দেখে ফেলে, ও বলে দূর কে দেখবে, কেউ দেখবে না, এটা কেউ দেখবে না, ওর যে কোনো সময় তুই মানে এই জায়গায় ওই জায়গায় ওর তুই একটা সুযোগ করে তুই ওরা মাইরা দে, যাতে তার বিয়ে হবে না। আমি তখন মানে ওর প্রতি এতটাই ইমোশনাল থাকি, আমি বলি ওর মুখটা যদি পুড়েও যাও এতও না আমার কোনো সমস্যা নাই, আমি ওর বিয়ে করব। ওর মুখ যদি পুড়েও যায় তাতেও সমস্যা নাই, আমি অ্যাসিড মেরে হলে আমি ওর বিয়ে করব। এরকম করেই তখন মানে প্ল্যানিংগুলো করতে থাকি যে কীভাবে কী করা যায়। এলাকার দুষ্ট বলাবানের সাথে তখন বসে একটা প্ল্যানিং করি, এবং প্ল্যানিং করার পরে এইটা ফুললি সিদ্ধান্তে উপনীত হই যে আমি ওর মুখে অ্যাসিড মারব। তো যেদিন ওর বিয়ে মানে গায়ে হলুদের যেদিন হবে ওই দিনে এই পরিকল্পনাটা করি। তো গায়ে হলুদের দিন আমি তো ওই দিন গেছি আমার নানু বাড়িতে, সবাই তো গেছে, আমাদের পরিবারের সবাই, আমিও গেছি। এবং আমি যাওয়ার পরে ওই দিন নানু আমার অনেক বুঝাইছে দিনের বেলায়, আমি কিন্তু এটা ওই পানিটা সাথে করে নিয়ে গেছি। দিনের বেলা নানু আমাকে অনেক বুঝাইছে যে ও তোর সমবয়সী, এটা হয় না, তোরে আমরা দেখে শুনে আরেকটা সুন্দর জায়গায় একটা মেয়ে দেখে তোরে বিয়ে করাবো, তুই ওরে বিয়ে করতে হবে না, এটা ওইটা বলে নানু আমারে খুবভাবে বুঝায়। এমন করে তখন ওর গায়ে হলুদ হয়, এবং গায়ে হলুদ হলে পরে তো সারাটা রাত অনেক মানে রাত প্রায় আপনার 1টা পর্যন্ত হলুদ হয়। তো এখানে একটা বিষয় কি আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে একটা মেয়ে একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, এখন এই ছেলেটার সামনে সে আরেকটা লোকের বিয়ে করবে, সে গায়ে হলুদে কি সুন্দর সবার সামনে এনজয় করতেছে, মানে তার মনের ভিতরে কোনো কষ্টই নাই। মানে আমার কাছে মনে হলো যে একটা মানে খারাপ ভাষায় বলতে গেলে একটা মানে হোটেলের মেয়েও না এতটা খারাপ হয় না, ও যতটা খারাপ। রাগের বশবর্তী আমার তখন আমি আরও বেশি খেপে গেলাম যে তুই কেমনি অন্য বেটার সংসার করবি, তাই এটা আমি দেখব। এরপরে হলুদের হওয়ার পরে ও গেছে কলপারে গেছে, কলপারে যাওয়ার পরে আরও 2টা মেয়ে ছিল। তো আরও 2টা মেয়ে থাকার পরে আমার নানুদের কলপাটা হচ্ছে গিয়া একটু অন্যরকম, মানে একটু বাড়ির আউটসাইডের মধ্যে। এবার আমি করলাম কি আস্তে আস্তে করে কলপাড়ের পিছন দিয়ে ঢুকতেছিলাম, এবং কলপাড়ের পিছন দিয়ে ঢুকার পরে দেখলাম কি ও হাত মুখ ধুইতে আছে, হাত মুখ ধোয়ার পরে কী জানি করতেছে ওখানে দাঁড়ায়, এবং কী জানি করতেছে। তো ওইখানে কলা পাতা ছিল, মানে শুকনো কলা পাতা ছিল, কলপাড়ের চারদিক দিয়ে মানে আপনার ওয়ালের মতো বা দেওয়ালের মতো বেড়ার মতো দিয়ে রাখছে। তো এই পাতাগুলো তখন মসমস করে উঠছে, আমি যে দিক দিয়ে ঢুকছি না পাতাগুলো মসমস করে উঠছে। উঠার পরে ও বলতেছে কে রে এটা, কেরেটা বলার পরে আমি তখনই ওই বোতলের মুখটা খুলে এইভাবে মারছি। এখন মারার পরে ও কী করছে, পিস দিয়ে দিছে। এখন মানে ও পিছে ফিরে গেছে, পিছে ফিরে যাওয়ার পরে এটা ওর পিঠের মধ্যে পড়ছে, এবং পিঠের মধ্যে পড়ার পরেই আমি এই দিক দিয়ে দিছি দৌড়, দেশে চিৎকার, এবং চিৎকার দেওয়ার পরে এদিক দিয়ে আমি দৌড় দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে ওই যে ফসলি জমি ছিল, মানুষ ধান লাগাইছে, তখন ধান লাগানোর মৌসুম ছিল, ওইখানে দৌড় দিয়ে গিয়ে আমি কাদার মধ্যে পড়ি, এবং কাদার মধ্যে পড়লে পরে আমার ওই এলাকারই এক মামা হয় আমার নানু বাড়ির, ওই আমার ধরে ফেলে। ধরার পরও আমারে বলতেছে কিরে আসিফ তুই নিয়ে এই কাজ করছিস, মানে চিৎকার করতেছে। আমি ওরে ধাক্কা মাইরা কোনো রকম এখান থেকে আমি তখন দৌড়ে পালাই, এবং ওই রাতে আমি তখন পালাই যাই। এবং পালিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করছি যে আমার জীবন থাকতে তো আমি আর কখনই ওই এলাকাতে ফিরবো না, কারণ ওইখানে গেলে তো আমাকে মেরে ফেলবে, আমার মেরে ফেলবে। এবং আমি তখন সেখান থেকে করলাম কি আপনার মানে ফেরিঘাটে চলে গেছে, লঞ্চ স্টেশনে গেছি কি, এবং লঞ্চ স্টেশনে যাইয়া আমি তখন লঞ্চে উঠে গেছি যে যাই হবে যেটাই হবে আমি আর এখানে থাকবো না। লঞ্চে উঠে আমি তখন চলে গেছি হচ্ছে ঢাকাতে চলে যাওয়ার পরে আমাদের এলাকার এক লোক আছে, এক ছেলে আছে আর কি, আমার সমবয়সী বা আমার থেকে হয়তো 2-1 বছরের সিনিয়র হবে, ওর কাছে আমি তখন যাইয়া উঠছি। ওর মোবাইল নাই, কিন্তু ঠিকানা জানতাম, এর আগে ওর বাসা আমি 1-2 বার আসছিলাম। ওর কাছে গিয়ে উঠছি, উঠার পরে ওই আমার তো দেখাও বাকি রে তুই এইভাবে, মানে আমার মানে পোশাক আশাক দেখলে আসলে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা, যে আমি এরকম একটা অবস্থার মধ্যে গেছি। যদিও আমি ড্রেস চেঞ্জ করি, লঞ্চ ঘাটে গিয়ে আমি কাপড় চোপড় পরি, কিন্তু এরপরেও আমার চেহারা সব কিছু দেখার পরে ও আমার বলে কী হয়েছে, আমি তখন ওরে কিছু বলি না। এইভাবে ওর বাসায় 2-3 দিন থাকার পরে আমি তখন গোপনে খবর নেই, এবং খবর নিয়ে জানতে পারি ওর বিয়ে ভেঙে গেছে, মানে আপনার স্বপ্নার বিয়ে ভেঙে গেছে। এবং বিয়ে ভেঙে যাওয়ার পরে আমার মামি আমার মায়ের নামে, আমার বাবার নামে, আমার বড় ভাইয়ের নামে, সবার নামে মামলা দেয়, আমার নামেও মামলা দায়ের করে। এবং পারিবারিক অবস্থা খুব খারাপ, আমি যদি বাড়ি যাই তাহলে আমার আব্বু আমাকে মেরিয়ে ফেলবে, আমার ওই বাড়িতে থাকতেই দিবে না, ওই বাড়িতে আমার আর ঢুকতেই দিবে না। পারিবারিক অবস্থা তখন এতটাই হার্ড হয়ে যায় যে আমি আর কখনো পরিবারে ঢুকতে পারবো না। আব্বা ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি যদি কোনোদিন পরিবারে ঢুকি তাহলে আব্বা আমাকে মেরে ফেলবে। মারে ডাইরেক্ট বলছে যে ও যাতে জীবনে কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে না আসে, ওর যাতে আমি আর কখনোই না দেখি।
এবং ওই মামলা মোকদ্দমায় পড়ে পারিবারিক অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। এবং আমার ওই ভাইয়ের সহযোগিতায় আমি তখন ঢাকায় থাকতে শুরু করি। এবং থাকতে থাকতে ও একটা গার্মেন্টসে চাকরি করতো। পরে কয়েকদিন থাকার পর আমার বললো, গার্মেন্টসে চাকরি করবি? আমি বললাম, ভাই চাকরি তো করা লাগবে, এখন পেটে ভাতে তো চলতে হবে। তখন আমার একটা গার্মেন্টসে হেল্পারি চাকরি দেয়। তো আমি তো ধরেন খুব স্মার্টলি চলাফেরা করতাম, মাথায় লম্বা লম্বা চুল রাখতাম, অনেক হ্যান্ডসাম, মানে দেখতে শুনতে অনেকটা ভালো ছিলাম মোটামুটি। তো গার্মেন্টসে চাকরি করি, মানে অনেকেই দেখলে মনে করে না যে আমি গার্মেন্টসে চাকরি করি, বা গার্মেন্টসের কর্মীও তো আমার দেখলে মনে হয় না। এরপরও গার্মেন্টসের ওখানে পড়ে আসছি, আর বরিশাল যাই না, এবং মোবাইল টোবাইল সব বন্ধ করে দিছি। বরিশালের সাথে পুরো যোগাযোগটাই বন্ধ, কারোর সাথে কোনো যোগাযোগ করি নেই। এরকম করে ওইখানে আমি প্রায় 2 মাসের মতো চাকরি করি ঢাকাতে। এবং 2 মাস চাকরি করার পরে আমার ওরে দিয়ে আবার কিন্তু মাঝে মাঝে বাড়িতে ফোন করতাম বা খবর নিতাম, বাড়ির কী অবস্থা বা এটা কিন্তু ও আবার খবর নিয়ে দিত আমারে। এখন আমি যে ওর কাছে আছি এটা কিন্তু আবার আমার এলাকার কোনো মানুষ জানতো না, মানে এলাকার কোনো লোকজন জানে না যে আমি এর কাছে আছি। পরে জানতে পারি আমি এখানে চাকরি করার 2 মাসের মাথা আমার নানি মারা যায়। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমার নানির কবরে আমি একটু মাটি দিব বা নানির লাশটা দেখবো। তে আমারে বুঝায় যে তোর নামে মার্ডার মামলা হয়েছে, এটা একরকম হাফ মার্ডার, তা ওই মামলায় তুই যদি এখন যাস তাহলে তোর অনেক সমস্যা হয়ে যাবে, এবং এমন হতে পারে তোর মামারা তোর মেরেও ফেলতে পারে। মানে মামা এরকম বলছে যে আমার যেখানে পাই সেখানে মেরে ফেলবে, এবং লোক পর্যন্ত লাগায় রাখছে আমার পিছনে যে আমাকে পাইলেই যাতে মেরে ফেলে, এরকম একটা অবস্থা। ওনার মেয়ের জীবন আমি শেষ করে দিছি, ওনার একমাত্র মেয়ে, তো উনি তো আর আমাকে এইভাবে ছাড়বে না। তো যাই হোক, আমি আর কি করব, আমি এইভাবেই তখন ওই ঢাকাতে পড়ে আছি, কাম কাজ করতেছি, গার্মেন্টসে চাকরি করি। এবং বেশিরভাগ সময় আমার মানে মাঝে মাঝে যখন স্বপ্নের কথা মনে হয় তখন খুব খারাপ লাগে। ঢাকা আসার পরে আমি আস্তে আস্তে চিন্তা করি যে আমি আসলে এই কাজটা ভালো করি নাই, এটা আমি ভালো করি না, এবং এই কাজটা আমি সত্যি অন্যায় করছি, ওরে এইভাবে আমার রিসিট পাওয়াটা ঠিক হয় নাই। এবং এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এলাকাতে খবর হয়ে যায় যে আমি আমার এই ভাইয়ের কাছে আসি, ওর কাছে গোপন সূত্রে খবর আসে। ও আমারে বলে, আমার কাছে খবর আসছে তুই যে আমার কাছে আসিস, এটা তোর পরিবার বা তোর মামারা জেনে গেছে। এবং ও আমাকে বলে, এখান থেকে তোর পালাইতে হবে, এখান থেকে না পালাইলে ওরা যে কোনো সময় এসে তোর ধরে ফেলবে। এবং আমি তখন ওর এখান থেকেও পালাইয়া যাই। যেখানে থাকতাম সর্বশেষ যে ঠিকানাটা ছিল, ওই ঠিকানাটাও তখন আমার নষ্ট হয়ে যায়, ওর এখান থেকে চলে যায়। এখান থেকে চলে আমি গাজীপুরের ওইদিকে যাই, ঢাকা শহরের ওইদিকে যাই, এবং ওখানে গিয়ে আমি প্রায় 1 বছরের মতো গার্মেন্টসে চাকরি করি। 1 বছর গার্মেন্টসে চাকরি করি, এবং তখন আমি হেল্পার থেকে আপনার অপারেটর হয়ে যাই। অপারেটর হয়ে মেশিন চালাই, মোটামুটি ভালো টাকা ইনকাম করি। ওইখান থেকে আমি পুনরায় আবারও মিরপুরের একটা গার্মেন্টসে চাকরি নিই, সেই গাজীপুর থেকে। পরে মিরপুরের একটা গার্মেন্টসে চাকরি নেওয়ার পরে যখন মিরপুরে চাকরি করতেছি, ওইখানে আমি যেহেতু অপারেটর ছিলাম, আমার পাশের মেশিনের একটা মেয়ে, নাম হচ্ছে স্বাতী। এই স্বাতী মেয়েটা কিছুটা দেখতে স্বপ্নার মতো ছিল, চেহারাটা মানে কিছু একদম পুরোপুরি না, কিছুটা স্বপ্নার মতো ছিল। তো এই জন্য মেয়েটার দিকে তাকায় থাকতাম, মাঝে মাঝে তাকাইতাম। মেয়েটা দেখতে একটু শ্যামবরণ ছিল, অতটা ফর্সা ছিল না, একটু শ্যামলা ছিল, কিন্তু ফেস কাটিংটা অনেকটা স্বপ্নার মতো ছিল, কারণ স্বপ্ন তো একদম ফর্সা এবং কিছুটা স্বপ্নার মতো ছিল। তো আমি এই জন্য মেয়েটার দিকে বারবার তাকাইতাম এমনি অমনে। তো মেয়েও তখন মেয়ের দিকে তাকাইতাম, মেয়েও আমার দিকে তাকাইতো। এখন মেয়ে মনে করতেছে যে আমি মেয়েরে পছন্দ করি। এরকম করতে করতে প্রায় 3-4 দিন পরে মেয়ে তখন এটা সুপারভাইজারকে জানায়, এবং সুপারভাইজারে জানাইলে পরে সুপারভাইজার তখন সুপারভাইজারের সাথে আমার সম্পর্ক ভালো ছিল। হিরণ ভাই ছিল সুপারভাইজার, অনেক ভালো সম্পর্ক। উনি তখন আমারে বলে যে কী ব্যাপার, মেয়ে তো অভিযোগ দিল তুমি নাকি সারাদিন মেশিন না চালায় মেয়ের দিকে তাকাই থাকো, তা ঘটনা কি? তা আমি ওই হিরণ ভাইয়ের কাছে আমার এই করুণ কাহিনীটা একটু শেয়ার করলাম যে আমার মামাতো বোনের সাথে এটা হয়েছে, ওর চেহারাটা কিছুটা মামাতো বোনের মতো। এখন এইটা বলার পরে ওই মেয়েটা আমার উপর ইমোশনাল হয়ে গেছে, মানে দুর্বল হয়ে গেছে, যে আমি বলছি যে আমার মামাতো ভাইয়ের মতো, মানে আমার মামাতো বোনের মতো চেহারা, এই জন্য আমি ওর দিকে একটু ওভাবে তাকাই বা ওরে আমার ভাল লাগে। এবং মেয়েটা এই কয়েকদিন পরে আমার একদিন বলতেছে যে আমাদের বৃহস্পতিবারে ছুটি হবে, শুক্রবারে কিন্তু বন্ধ আছে। তো আমারে বলে, বৃহস্পতিবারের ছুটির সময় বলে আমার বাসায় আপনার দাওয়াত, কালকে দুপুরে আইসেন জুমার নামাজ পড়া। পরে আমি বললাম আমি তো আপনার বাসা চিনি না। পরে বাসার ঠিকানাটা আমাকে দিল, এই জায়গায় আমার বাসা। তাই আমি বললাম যে দাওয়াত দিছে। আমার কিন্তু ওই মেয়ের এরকম না যে ওই মেয়ের আমি প্রেম করব, ভালোবাসবো বা বিয়ে করব, এরকম কিন্তু কিছু না, মানে কিছুটা স্বপ্নের মতো চেহারা, এই জন্য মেয়েটার দিকে তাকাই। পরের দিন আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু দাওয়াত দিছে, আমি বাসায় একাই থাকতাম, মানে একটা মেস সিস্টেমের মতো থাকতাম, আর রুমে আমি একাই থাকতাম। পরে আমি ওই মেয়ের সাথে মেয়ের পরিবারে যাই। তো যাওয়ার পরে দেখি যে মেয়ের ঘরের মধ্যে একটা বুড়ো মহিলা, একটা বয়স্ক মহিলা আর মেয়ে, মানে একটা বস্তির মতো একটা ঘর, এই দুজনেই থাকে। তো জুমার নামাজ পড়ে পায়জামা পাঞ্জাবি টুপি পরে গেছি। তাই মেয়েটা আমার খাবার দিল, তাই গরুর মাংস রান্না করছে, মাছ রান্না করছে, অনেক ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করছে। আমি ভাই তখন খাওয়া দাওয়া করছি।
এবং খাওয়া দাওয়া করার পরে আমি মেয়েরে বললাম যে আপনার আব্বা আম্মা কই, বা আপনার আব্বা আম্মা এখানে থাকে না? তো মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে বলতেছে পরে বলবো, এই কথা বললো। তাই আমি বললাম যে হয়তো অন্য কোনো ঘটনা। খাওয়া দাওয়া করছি, পরে আমি বললাম যে আমি চলে যাই। বলে আপনাকে কি শুধু খাওয়া দাওয়া করানোর জন্য আনছি? আপনাকে অন্য একটা কারণে আনছি। আমি বললাম কারণ কি? বলে আমাদের সুপারভাইজার বলছে আপনার জীবনে নাকি এরকম একটা ঘটনা আছে। আমার না এই ঘটনাগুলো শুনতে ভালো লাগে, আপনি কি আপনার প্রেম কাহিনীটা আমারে বলবেন? আমি তখন বললাম যদি আমার প্রেম কাহিনী শোনো তাহলে তুমি আমারে ঘৃণা করবা, এরপরে তুমি আর আমার সাথে কথা বলবা না। পরে আমাকে বলতেছে না ঘৃণা করব কেন, ঘৃণা করব না, আপনি আমাকে একটু বলেন। আমি বললাম সত্যি ঘৃণা করবো না তো? বলে না ঘৃণা করবো না, আপনি বলেন। আমি তখন আমার এই প্রেমের ইতিহাসটা তারে বললাম, এবং বলার পরে এই প্রথম একটা মেয়ে আমার এই নোংরা গল্পটা শোনার পরেও ও আমার বলল আপনি যা করছেন ভালোই করছেন, আমার বল আপনি ঠিক কাজ করছেন। আমি বললাম এটা কোনো কথা হইলো? একটা মেয়ের জীবন আমি নষ্ট করে দিলাম, আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আর তুমি বলতেছো একটা মেয়ে হয়েও তুমি বলতেছো এটা আমি ঠিক কাজ করছি? আমার বলে হ্যাঁ ঠিক কাজ করছেন, কারণ ও মেয়ে হবার যোগ্যই না, ও একটা বেইমান, ওর এরকম শিক্ষা হওয়া দরকার। ঠিক এই ঘটনার পরে না এই সাথী মেয়েটার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। গার্মেন্টসে গেলে দুজনে মানে পাশাপাশি মেশিন চালাইতাম, দুজনে কথাবার্তা বলতাম, এবং ও মাঝের মধ্যে হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে যেত, ভাত নিয়ে যাইতো। তো খাবার নিয়ে গেলে পরে আমারে খাবার দিত, আমি খাইতাম। মানে দুজন দুজনের মাঝে পারস্পরিক একটা ভালো লাগা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। সবসময় আমার সাথে সুন্দর করে কথা বলে, মিষ্টি করে কথা বলে, এবং ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলে। এমন করতে করতে আমি আস্তে আস্তে ওর পরিবারের প্রসঙ্গে তখন জানার চেষ্টা করি, এবং জানার চেষ্টা করার পরে আমি জানতে পারি যে ও আসলে মূলত ওর বাবা মায়ের কোনো অ্যাড্রেস জানে না, ওর বাবা মায়ের কোনো ঠিকানা জানে না। তো যে বাড়িতে ও থাকে ওই বস্তির এরিয়াতে, মানে যে বাড়ির মালিক আর কি, সে তার নামে ওর আইডি কার্ড করাই দিছে। মানে ওই বাড়িওয়ালার নামে আইডি কার্ড বানিয়ে দিছে। ওই আইডি কার্ডও বাড়িওয়ালার বাবা বলে ডাকে, এবং ওই আইডি কার্ডও ব্যবহার করে। মূলত ওর বাবা মায়ের কোনো অ্যাড্রেস বা কোনো ঠিকানা ও জানে না। এবং যেই দাদিরও ডাকতেছে বা যে দাদির ঘরে আছে, ওই মহিলাই নাকি তারা ছোটোবেলায় পালে। এই মহিলা নাকি তারা পায়, কোথায় পায়, এবং পাওয়ার পরে ওখান থেকে তারাই পালতেছে। তো তার বাবা মা, তার গ্রামের কোনো ঠিকানাও কোনো কিছুই বলতে পারে না। তো যেহেতু এরকম একটা মেয়ে যার আসলে কোনো কিছুই নাই, সব কিছুই হারানো, এই মেয়েটার সাথে তখন আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। আমি বারবার বলে রাখি, আমি কিন্তু আমার পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন করে দিছি। আমার বাবা মা এরা বেঁচে আছে কি মরে গেছে এটাও কিন্তু আমি জানি না, এবং আমার পরিবারের কারোর সাথে আমি কোনো যোগাযোগ রাখি নাই। সম্পূর্ণ নতুন একটা জায়গায় আমি নতুনভাবে নিজেকে তখন তৈরি করতেছি। তো এমন করে তখন এই সাথী মেয়েটার সাথে আমার গভীর একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং সম্পর্কের সূত্র ধরে ও আর আমি তখন বিবাহ পর্যন্ত করাইয়া যাই। মানে ওই দাদিরে সাক্ষী কইরা আমাদের কিন্তু ওরকম কাবিন হয় না, এবং কাবিন ছাড়াই ওরে আমি তখন একজন হুজুরের মাধ্যমে কলমা পড়ে আমি ওরে বিয়ে করি। এবং ওই বিয়ে করার পরে আমি, দাদি আর স্বপ্ন আমরা তখন একসাথেই থাকতে শুরু করি। একটা বাসা ভাড়া করে আমরা একসাথেই থাকি। তো এরকম করে তখন দিন আর রাতগুলো কাটতেছে। তো স্বপ্ন আমার সবসময় বলে যে আমাদের ভবিষ্যৎটা কী হবে, এভাবে গার্মেন্টসে চাকরি করতেছি এবং এটার তো কোনো ভবিষ্যৎ নাই, এটা আমার তো একটা ভবিষ্যৎ দরকার। তো মাঝে মাঝে আমারে বলে কি আমি তোমার বিদেশ পাঠাই দিব, আমারে বলে। তাই আমি বললাম যে বিদেশ পাঠাইতে কত টাকা লাগে তুমি জানো? এত টাকা আমি কোথায় পাবো? আমারে বলে না তোমার বিদেশ পাঠাই দিব, তুমি দেশে থাকলে খারাপ হয়ে যাবা, তোমার বিদেশ পাঠাবো। তুই সবসময় এরকম করে বলতো। তা আমি এই বিষয়গুলোতে আসলে সিরিয়াস নিতাম না, যে ও কি কথাটা সত্যি বলে না মিথ্যা বলে, বা সিরিয়াস নিতাম না। এরকম করতে করতে ওই যে বাড়িওয়ালারও বাবা ডাকছে, এবং বাড়িওয়ালা ওর নামে ওরা আইডি কার্ড বানাই দিছে। ওই বাড়িওয়ালা একদিন আমার দুপুরবেলা ডাক দিছে, আমি আবার ওনারা বাবা বলে ডাকি। আমি নিজের শ্বশুরের মতোই ওনাকে দেখি আর কি, নিজের শ্বশুরের মতোই দেখি। উনি একদিন আমারে মানে ডাকছে, ডাকে আমারে বলতেছে তোমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করা যাবে কি না, আমারে বলে। আমি তখন বললাম দেখেন আমার পরিবার সম্বন্ধে তো আপনারা ভালো করেই হয়তো জানেন যে আমি পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো, কারণ হচ্ছে কি আমার নামে মার্ডারের মামলা আছে। এখন মার্ডারের মামলা আমি তো বাড়িতে যেতে পারবো না, এগুলো সব কিছু তো স্বপ্না জানে, এবং স্বপ্না জেনে শুনি তো স্বপ্ন আমার এই সব কিছু তো সাথী জানে, এবং সাথী জেনে শুনি তো আমাকে বিয়ে করছে। পরে বাড়িওয়ালা বলতেছে হ্যাঁ সাথী তো সব কিছু জানে এবং জেনে শুনেই তো বিয়ে করছে, সবই ঠিক আছে। তা এখন তুমি কি প্ল্যানিং করতেছো? মানে সাথী আমারে ধরলো তোমার বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য। আমি বললাম যে এইটা কী ধরনের কথা বলেন, বিদেশ যেতে তো অনেক টাকা লাগবে, এই টাকা এখন আমি কই পাবো, কে আমার এই টাকা দিবে, আমি কি এত টাকা পাবো নাকি? উনি বলতেছে না তুমি যদি যেতে চাও তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি, এখন তুমি যাবা কি না? আমি বললাম যে এটা কে না যেতে চায়, কারণ সবারই তো একটা স্বপ্ন আছে বিদেশে যাওয়া বা বিদেশে সেটেল হওয়া। যদি এভাবে যাওয়া যায় তাহলে আমি রাজি আছি, আমি যেতে রাজি আছি।
পরে আমাকে বলতেছে যে তাইলে যে যাবা, এখন স্বপ্নার কিছু টাকা আমার কাছে জমানো আছে এবং স্বপ্নার ওই টাকাগুলো আর কিছু টাকা আমি অন্য দিক থেকে নিয়ে তোমারে পাঠাবো, তাহলে তুমি পাসপোর্টের ব্যবস্থা করো। তো যে কোনোভাবেই হোক আমি আমার আইডি কার্ডটা ম্যানেজ করি, মানে আমি আমার ওই জন্ম নিবন্ধনের কাগজটা ম্যানেজ করি বলতে ঢাকা থেকেই উঠাই, বাড়িতে কিন্তু যাই না, বাড়ি থেকেই যাই না, ঢাকা থেকে উঠে এবং উঠে আর টাকা পয়সা দিয়ে অনেক কষ্টে পরে আমি তখন আমার পাসপোর্টটা তৈরি করি। বাড়িতে কোনো ভেরিফিকেশান পাঠাই না, অনেকগুলো টাকা যায় এবং স্বপ্নে আর কি বলে সাথী এবং আমি দুজনেই মিলে তখন আমার পাসপোর্টটা তৈরি করি এবং পাসপোর্টটা হয়ে যাওয়ার পরে পাসপোর্ট ওনার কাছে জমা দিলে উনি একটা এজেন্সিতে পাসপোর্ট তখন জমা দেয়। আমি বারবার সাথীরে বলি যে তুমি যে আমার পাঠাইতেছ, আমি গিয়ে যদি তোমার খোঁজ খবর না নিই, তোমার কাছে ফিরে না আসি এবং আমি যদি বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলি, এগুলো ওরা সবসময় বলতাম। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি ওই সময় সাথীরে এত ভালোবাসতাম যে আমার মনে হয় আমার মামাতো বোনের সাথে আমি ভালোবাসা শিখছি, ভালোবাসা কারে বলে বা ভালোবাসা মানে শিখছি আমার মামাতো বোনের কাছে, কিন্তু হৃদয়ে অন্তঃস্থল থেকে ভালোবাসি কিন্তু সাথীরে, মানে সত্যিকার অর্থে আমার ভালোবাসাটা ফুটে উঠেছে যে সাথীর কাছে আসার পরে। যাই হোক, এরপরে ও তখন আমার কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো সব কিছু ঠিকঠাক করে দিল এবং ঠিকঠাক করে দেওয়ার পরে আমার তখন সৌদি থেকে ভিসা আসছে এবং ভিসা আসার পরে আমি ওরে বলি আমি কি একটু আব্বা আমার সাথে দেখা করে আসবো বা চলে যাব, তাদেরকে কি বলে যাব? ওই তখন আমারে বলতেছে না, খবরদার এই কাজ করা যাবে না, কারণ তোমার নামে এখন মামলা আছে, যদি কোনোভাবে জানতে পারে তুমি বিদেশ যাইতেছো তাহলে তোমার নামে এয়ারপোর্টে মামলা দিয়ে দিবে এবং এয়ারপোর্টে আটকাই দিলে তুমি আর বিদেশে যেতে পারবা না। এখন এরকম কোনো ভুল সিদ্ধান্ত নিও না, এরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত নিও না, আপাতত স্টপ থাকো, আপাতত বন্ধ থাকো এবং এটা পরে আলোচনা করা যাবে বা পরে চিন্তা করা যাবে আমাকে বলতেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর কথা মেনে নিলাম যে ঠিক আছে আমি তোমার কথা মানছি, তাহলে আপাতত আমি এখন আর যাচ্ছি না, মানে বাড়িতে যাব না। পরে বাড়িতে না গিয়া ও এবং আমার ওই বাড়িওয়ালা আর ওর দাদির সব আমাকে এয়ারপোর্ট পর্যন্ত এনে দেয়। তো সত্যি করতে কিন্তু আমার মায়েকে আমি খুব মিস করতেছি, মার কথা মনে পড়তেছে, বাবার কথাও মনে পড়ে। তো এই সমস্যার কারণে তখন আমি এয়ারপোর্ট থেকে ঢাকা বিমানবন্দর থেকে তখন আমার ফ্লাইট হয়ে আমি জিদ্দার উদ্দেশ্যে চলে যাই এবং সৌদি আরবে যাওয়ার পরে ওইখানে গিয়া তখন আমার যেই কাজ আর কি, আমার কাজটাও ভালো পাই, কাজ করতেছি সাথীর সাথে মাঝে মাঝে যোগাযোগ করতেছি, টাকা পয়সা যা ইনকাম করতেছি সবই সাথীর জন্য পাঠাইতেছি, কারণ এই সময়টা তো আমার আর কোনো কিছুই নেই, সাথীর কাছে টাকা পয়সা পাঠাই, সাথীর সাথে যোগাযোগ করি এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 1 বছরের মতো কেটে যায়, 1 থেকে 1.5 বছরের মতো কাটে। তো 1.5 বছরের মতো কাটার পরে সাথী একদিন আমারে বলে আচ্ছা আমি কি আস্তে আস্তে তোমার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করব, যে তোমার পরিবারের এটা। পরে আমি বললাম যে আমার এক ভাই আছে অমুক জায়গায় থাকে, যে ভাইরা আমি আগে যেখানে চাকরি করতাম আর কি, ওই ঠিকানা দিলাম। পরে ওই ঠিকানা অনুযায়ী আমার ভাইয়ের সাথে সাথী দেখা করার জন্য গেছে। যাওয়ার পরে দেখলো যে উনি এখানে থাকে না, বহু বছর আগে উনি ছিল, এখন থাকে না, উনি চলে গেছে। পরে আমি আমার সাথীর আমার গ্রামের ঠিকানা দিলাম যে এটা আমার গ্রাম, দেখো গ্রাম থেকে কোনোভাবে আমার বাবা মায়ের ফোন নাম্বার বা কোনো ঠিকানা নেওয়া যায় কিনা। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে সাথী তখন করলো কি, আমার গ্রামে আমার ছোটো বোনের যেখানে বিয়ে দিয়েছে, আমার ছোটো বোনের থেকে বিয়ে দিয়ে ফেলে, ওই আমার ছোটো বোনের নাম্বারটা তখন সাথী ম্যানেজ করে এবং ম্যানেজ করে ওই নাম্বারটা সাথী আমার দেয় না। আমি বললাম যে আমার নাম্বারটা দাও, আমি একটু আমার ছোটো বোনের সাথে কথা বলি। আমাকে বলে না, নাম্বার দেওয়া যাবে না। আমি বললাম কেন দেওয়া যাবে না? ও বলে আগে তুমি মনটারে শক্ত করো, একটা খারাপ সংবাদ আছে, এটা শুনলে হয়তো তোমার খুব খারাপ লাগবে, আগে তুমি মনটারে শক্ত করো। তা আমি তখন ভাবছি যে আমার আব্বা মনে হয় মারা গেছে, আমার আব্বা তো একটু অন্যরকম ছিল, ভাবলাম হয়তো আব্বা মারা গেছে। আমি বলি কী বলবো, আমার আব্বা মারা গেছে এটাই তো বলবা, সমস্যা নাই, আমি তাও আমার বোনের নাম্বারটা দাও, আমি বোনের সাথে একটু কথা বলি। পরে আমার বলতেছে না আসিফ, তোমার আব্বা মারা যায় নাই, তোমার বড় ভাইয়া মারা গেছে। আমি বললাম বড় ভাইয়া মারা গেছে? আমার বড় ভাই তো একদম স্বাভাবিক একজন মানুষ, কোনো রকমের অসুস্থতা নাই এবং খুবই সুস্থ সবল ভালো একজন মানুষ, উনি ইন্টারমিডিয়েট পাস করছে এবং উনি বরিশাল আপনার অনার্স করতো, এখানে পড়াশোনা করতো, তো ভাইয়া মারা গেল, এটা কী ধরনের কথা? পরে বলতেছে তোমার ভাইয়া মারা গেছে এবং এটা আজকে না, আজকে থেকে প্রায় 8 মাস আগে। ভাইয়ার মৃত্যু সংবাদটা শোনার পরে আমার পুরো মনটা ভেঙে যায়, আমি তখন চিৎকার করে কাঁদে উঠে ওর কাছে যে ভাইয়ের সাথে কিন্তু আমার কখনোই খারাপের কোনো কিছুই হয় নাই, কোনো কিছুই হয় নাই। পরে আমি বললাম বোনের নাম্বারটা দাও, আমার বোনের নাম্বারটা দেয়। আমি তখন আমার বোনের ফোন দেয়, আমার বোন তখন চিৎকার করে কান্না করে যে ভাইয়া তো বড় ভাইয়া তো মারা গেছে এমনি। পরে আমি আব্বুর নাম্বার নেই, পরে আব্বুর সাথে ফোনে কথা বলি এবং ফোনে কথা বলার পরে তারাও খুব কান্না করে যে তুই সৌদি আরবে চলে গেলি, একটাবার বাড়িতে আসলি না, আমাদের খবর নিলি না, তোর কাছে কি টাকাই সব ছিল, তুই কেন আসলি না? আব্বুও বলতেছে।
আমি বললাম যে আসলে যাইতে চাচ্ছিলাম, কিন্তু এই কারণে যাই না যে মামলাটা তো এখনও ছিল। আমার ভাইয়া নাকি একরকম হঠাৎ করেই মারা গেছে, মানে আমার আব্বু আম্মু বলতেছে হঠাৎ করেই ভাইয়া মারা গেছে। পরে সারাক্ষণে আব্বা আমার সাথে কথা বলি, মানে ওরা অনেক ইমোশনাল হয়ে যায়, অলওয়েজে কান্নাকাটি করে। সারাক্ষণই তাদের সাথে ফোনে কথাবার্তা বলি এবং আমি আমার বউয়ের ঠিকানা দিই। এবং বউয়ের ঠিকানা দিলে পরে আমার আব্বা আম্মা ডিরেক্টলি ঢাকাতে এসে আমার ওয়াইফরে নিয়ে যায়, মানে সাথীরে বাড়িতে নিয়ে যায়। সাথীরে বাড়িতে নিয়ে যায়। আর আমার যে মামাতো বোন ছিল স্বপ্নার কিন্তু আর বিয়ে হয় নাই। ওই বিয়েটা ভেঙে যাওয়ার পরে, ওর পিঠ পুড়ে যাওয়ার পরে স্বপ্নার কিন্তু আর বিয়ে হয় নাই। এবং মামাদের সাথে আমার মা, আমার বাবার কারো কোনো সম্পর্ক নাই। ওই ঘটনার পরে মামাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং ওইখানে মাও যায় না, আর আমার বাবাও যায় না, বা আমার মামা মামিরও আমাদের কোনো সম্পর্ক নেয় না, মানে আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তো এরকম করে তখন স্বপ্না হচ্ছে বাড়িতে গেছে। স্বপ্না বাড়িতে যাওয়ার 6 মাস পরে আমি তখন বাড়িতে যাই। এই প্রথম আমি তখন 2 বছর হয়ে যায় আমার সৌদি আরবে, 2 বছর পরে ছুটি পাই। এই ছুটিতে আমি তখন বাড়িতে যাই এবং বাড়িতে গেলে পরে আমার আব্বা আম্মা প্রত্যেকে আমাকে, মানে শুধু আমার আব্বা আম্মার কথা বললে ভুল হবে, গ্রামের প্রতিটা মানুষ আমাকে অসম্ভব রকমের ভালোবাসে। সবাই আমার সাথে অনেক সুন্দর করে কথাবার্তা বলে এবং মানে আমার আব্বা আম্মার তখন একমাত্র অবলম্বন আমি, কারণ আমি ছাড়া তো ওই সময় তার কেউ নেই। ওইখানে অনেক দিন ধরে থাকি এবং থাকার পরে আমি আবারও পুনরায় সৌদি আরবে চলে আসি। তো আসার পরে আমার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, কোনো বেবি হইতেছে না। তো এই বাচ্চা কাচ্চা হয় নাই দেখে আমার আম্মা অনেক টেনশন করতেছে, বাচ্চা হয় না কেন, কী কারণে হয় না। এবং আমার আম্মা বলে বাচ্চা কাচ্চা তো নিতে হবে, এভাবে তো থাকা যাবে না, তুই বাচ্চা কাচ্চা নে। তা আমি কী করলাম, 1 বছর পরে আবারও দেশে আসছি, মানে বাচ্চা নেওয়ার জন্য। আমার স্বপ্না বলতেছে বেবি হয়ে গেলে আব্বা আম্মা অনেক খুশি হবে, মানে আমার আব্বা আম্মা অনেকটা হ্যাপি হবে, বাচ্চা কাচ্চা হইলে তাদেরকে নিয়ে থাকবে, বড় বাইরে এখনও মিস করে। তো এরপর আমি 1 বছর পরে আবারও গিয়ে 4 মাসের মতো দেশে ছিলাম, মানে দুজনে অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করলাম, ডাক্তার কবিরাজ অনেক কিছুই দেখালাম, বাট কোনো মানে আমার কোনো বেবি টেবি হয় না। এই 2টা ছুটিতে গেলাম, 2টা ছুটিতে কোনো ছুটিতেই বেবি হইল না। বেবি না হওয়ার পরে আমি আবারও সৌদি আরবে আসি, কাজকাম করতেছি, চলতেছি। এমন করতে করতে এই সবসময় বেবি নিয়ে আমার আব্বা আম্মার সাথে সাথে ঝগড়া করে যে বাচ্চা হয় না কেন, বেবি হয় না কেন, এবং বাচ্চা না হইলে এটা কেমন দেখায়, বাচ্চা হবে না কেন, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা, এরকম অনেক কথাবার্তাই তখন আমার আব্বা আম্মার সাথে ওর ঝগড়াঝাটি হয়, ঝামেলা হয়। তো আমারে ফোন দিয়া বলে যে তোমার আব্বা এটা বলে, তোমার আম্মু এটা বলে, এখন বাচ্চা যদি না হয় এটা তো আর আমার কোনো দোষ নাই, আমি কি করব তুমি আমারে বলো। আমি বলি আচ্ছা ঠিক আছে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ও আমার আব্বা আম্মাকে এত ভালোবাসতো ভাই, সাথী, মানে আমার আব্বা আম্মা যা বলবে তাই। আমার আব্বা আম্মাকে এত ভালোবাসতো, মানে ওর নিজের বাপ মারে কোনো দিন দেখে নাই, তো এই জন্য আমার আব্বা আম্মারেও নিজের বাবা মায়ের মতো মনে করতো এবং সম্পূর্ণ নিজের বাবা মায়ের মনে করতো। আমার আব্বা যা বলতো, আমার আম্মা যা বলতো, সব কথা শুনতো এবং এরকম করে তখন আমার আব্বা আম্মার সাথেও মিশে আছে। যাই হোক, আমিও তখন সময়গুলো আস্তে আস্তে করে পাস করতেছি, বিদেশে ছিলাম এবং এরপর আমি ছুটিতে আবারও আসি, তৃতীয়বার আসি। এবং তৃতীয়বার এসে আমি একটানা আপনার 5 মাসের মতো থাকি এবং এই 5 মাস ওর সাথে থাকি, ডাক্তার অনেক কিছুই দেখায়, কবিরাজ, কোনো কিছুই বাদ রাখি না ভাই, কিন্তু কোনো সন্তানাদি হয় না। সন্তান না হওয়ার পরে আমি আবারও পুনরায় সৌদি আরবে চলে যাই। এই নিয়ে আমার আব্বা আম্মার সাথীর সাথে ঝগড়া যে বাচ্চা হয় না কেন, এটা ওইটা। সাথী কিন্তু কোনো কিছু বলে না। এবার সৌদি থাকা অবস্থায় সাথী আমার বলতেছে তুমি বিয়ে করো, তুমি এভাবে কেন পড়ে থাকবা, তোমার কোনো বড় ভাই মারা গেছে, তোমার ভাই লাগবে, তোমার আব্বা বলতেছে বংশের মধ্যে তুমি ছাড়া কেউ নাই, বাচ্চা কাচ্চা নিতে হবে, তুমি বিয়ে করো। সাথী আমারে বলে। তা আমি সাথীর এতটাই ভালোবাসি যে সাথী বেঁচে থাকতে আমি কোনোদিনও বিয়ে করবো না। আমি ওরা ডাইরেক্টলি বলি যে তুমি বেঁচে থাকা অবস্থায়, আমি আমার মায়ের কসম করে বলি, তুমি বেঁচে থাকা অবস্থায় আমি কোনোদিনও বিয়ে করবো না, আমি জীবনেও বিয়ে করবো না, আমি তোমারে ভালোবাসি। তা ও সবসময় বলে তাহলে আল্লাহ আমার জানটা নিয়ে যাক, আল্লাহ আমাকে নিয়ে যাক, আমার নিয়ে গেলেও তুমি বিয়ে করো, তোমার একটা বাচ্চা কাচ্চা হোক। আমি এরপরে ছুটিতে 4র্থবারের মতো আবারও যাই। ওই সময় গেলেও না ও আমারে ধরে যে তুমি বাচ্চা কাচ্চা নাও, তুমি বেবি নাও, এভাবে চলে না, তুমি একটা বেবি নাও, মানে বেবি নেওয়ার জন্য, মানে বিয়ে করার জন্য ও আমার খুবভাবে প্রেশার দেয় সাথী। বাট আমি বিয়ে শাদী করবো না, ওরা আমি ডিরেক্টলি বলি আমি বিয়ে শাদী করবো না, আমি তোমারে ভালোবাসি, আমার বাচ্চা কাচ্চা হোক বা না হোক আমার বাচ্চার কোনো প্রয়োজন নাই, আমি বাচ্চা দিয়ে কী করবো, তুমি থাকলে আমার হবে, আমি তোমার সাথেই সারা জীবন থাকবো, গল্প গুজব করবো, তোমাকে ভালোবাসবো, তোমার সাথে সময় কাটাবো, আমার কোনো বেবি টেবির প্রয়োজন নাই। তো আমাকে বলে এটা তুমি কী ধরনের কথা বলো, প্রতিটা ছেলেরই তো একটা স্বপ্ন থাকে, তার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চারা বাবা ডাকবে, বাবা ডাক শুনবে, প্রতিটা মানুষের তো এরকম একটা স্বপ্ন থাকে, তা তোমার কি এরকম কোনো স্বপ্ন নাই? আমি বললাম না, আমার এরকম কোনো স্বপ্ন নাই, আর আমার বাচ্চা কাচ্চার প্রয়োজনও নাই, তুমি আমার সাথে থাকবে, আমি তোমার সাথেই সারা জীবন থাকবো। এগুলি নিয়ে আমি ওর সাথে দুষ্টমি শয়তানি করি এবং ও এই কথাগুলোকে শোনে। এইভাবেই তখন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেলো কি যে এও খুব মন খারাপ করে আমাকে বিয়ে করানোর জন্য, অনেকভাবে মন খারাপ, অনেকভাবে আমি যাতে বিয়ে করি, মানে অনেকভাবে এগুলো বলতো। তাই আমি বললাম যে সাথী তুমি যাই বলো, যেটাই বলো, আমি কিন্তু বিয়ে করবো না, করবোই না।
এবং ও তখন একটা সময় কী করে, রাগ করে আমাদের বাড়ি থেকে চলে যায়, মানে ঢাকায় চলে যায়, রাগ করে চলে যায়। তাই রাগ করে ঢাকায় চলে যায়, ঢাকায় গিয়ে বলে আমি তোমার জন্য এখানে মেয়ে দেখছি, আমি তোমার জন্য ওইখানে মেয়ে দেখছি, তুমি বিয়ে করো, এবং তুমি বিয়ে না করলে আমি আত্মহত্যা করব, তোমার আব্বা আম্মার কথা আমার সহ্য হয় না, এইটা ওইটা, মানে খুবভাবে হচ্ছে এরকম করে কথাবার্তা বলে। এর সাথেই ঢাকায় যাওয়ার কিছুদিন পরে, আপনার প্রায় মাস দেড়েক পরে আমার আব্বা আম্মা তখন ঢাকায় যায়। আমার আব্বা আম্মা আর আমার ছোটো বোন তখন ঢাকায় যায়। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, এই কথাগুলো শোনা অনেক ইম্পর্টেন্ট। এখন তখন ঢাকায় যায়, এবং ঢাকায় যাওয়ারও কিছুদিন পরে মানে আমার আম্মার সাথে ওর ঝগড়া হয়। একদিন রাতের বেলাও খুব কান্নাকাটি করে আমার সাথে, যে তোমার আম্মা আমার গালাগালি করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা হতে পারে না, আমার বাচ্চা না হইলে আমি কি করব, আমার তো কোনো কিছু করার নাই, আল্লাহ যদি না দেয় আমি কি করব, তোমারে বলি তুমি বিয়ে করো, তুমিও বিয়ে করো না, আল্লাহ আমার মরণ দেয় না কেন, এটা ওইটা। এবং এরপরে রাতে, এই রাতটা কেটে গেল, এরপরের রাতে হঠাৎ করে বাংলাদেশ সময় তখন আনুমানিক রাত 2টার মতো বাজে, ওই সময় আমার ছোটো বোন আমার ফোন দিয়া কান্না করতেছে, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, আমারে বলতেছে। আমি কী হয়েছে, সর্বনাশ কী হয়েছে? বলে ভাবি আত্মহত্যা করছে। কি তোর ভাবি আত্মহত্যা করছে, কি বলতেছিস যেগুলো তুই? বলে ভাবি মানে ফাঁসি দিছে। এবং ভাবি ফাঁসি দেওয়ার পরে আমি আর মা আর আমার বাবা তখন কোনো রকমের যান নিয়ে ওই বাসা থেকে পালাইয়া চলে আসছি। আমরা এখন বাড়িতে, আমরা বরিশালে যাচ্ছি। আমি বললাম কেন ফাঁসি দিল? কয় আম্মার সাথে ঝগড়া হয়েছে, আমার সাথে ঝগড়া হওয়ার পরে ভাবি রাতে ফাঁসি দিয়ে দিছে। এবার মা ফোন টান দিয়ে নিয়ে বলে বাবারে তুই আমার মাফ করে দে, আমি এরকম কোনো কিছুই বলি নাই, তোর বউ ফাঁসি দিয়ে দিছে, আমি কি করব বল বাবা, আমার তো কিছু করার নাই। মানে আমার আম্মা তখন কান্নাকাটি করতেছে। তাই আমি বললাম যে আমি ওর সাথে মানে এটা কীভাবে হয়ে গেল, মানে আমি না মিলাইতে পারতেছিলাম না যে মানুষটাকে আমি এত ভালোবাসি, যে আমার দেহের অক্সিজেন, যারা ছাড়া আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, আমারই ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে বা ওইভাবে আমাকে ভুলে যাবে, এটা তো হতে পারে না। এবং এটা তো আমি মানতে পারি না যে এটা কীভাবে সম্ভব, ও কেন আমাকে ছেড়ে চলে যাবে। চিৎকার করে তখন কান্না করতেছে। আমার কান্নায় সৌদির আকাশ বাতাস মনে হয়ে এক হয়ে গেছে। আমি গড়ায়া গড়ে মাটিতে কাঁদতেছি, কারণ আমি সাথীরে এতটাই ভালোবাসছি ভাই, সাথী ছাড়া গোটা পৃথিবীটা আমার কাছে অন্ধকার মনে হচ্ছিল, যে সাথী না থাকলে পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার। আমি কান্নাকাটি করতেছি, এবং আমার আম্মা বলো খবরদার ওইখানে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না, কারণ যোগাযোগ করবি না ওরা আমাকে তো মামলা দিবে, ওর যেই সৎ বাবা আছে উনি মামলা দিবে, এর যেই দাদি আছে তারা মামলা দিব, তারা আমাদেরকেও আটকানোর চেষ্টা করছে। তো আমরা যখন খবর পাইছি ও মারা গেছে, তখনই আমরা এখান থেকে পালায় চলে আসছি। তো আমি কিন্তু মূলত ওর পরিবারের শুধু ও ছাড়া আর কারোর সাথেই কথা বলতাম না, মানে ওর দাদিও না, ওর বাবাও না, মাও না, বা হচ্ছে আমি কারোর সাথেই কথা বলতাম না, আমার পরিবার আর শুধু সেভ ওর সাথে কথা বলতাম। তো এই ঘটনার পর আমি ওর নাম্বারে কল দিই, এবং ওর নাম্বারে কল দেওয়ার পরে একটা লোকে কল রিসিভ করে, আমি এখানে কান্নাকাটির শব্দ শুনতে পাই, যে সবাই কান্না করতেছে। পরে আমি বললাম যে সাথী কই? বলো ও তো মারা গেছে। আমি বলতেছে ও তো মারা গেছে। মানে কীভাবে আপনাকে বলবো, মানে আমি এটা বলে বুঝাতে পারবো না। আমি জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যায়, আমাকে মেডিকেলে পর্যন্ত ভর্তি করানো হয়। আমি মেডিকেলে পর্যন্ত ভর্তি থাকি, এবং ওখানে থাকা অবস্থায় জানতে পারি যে ওর দাফন হয়ে গেছে, ওর দাফন কাফন হয়ে গেছে। এবং ওর মোবাইলটা তখন ওর দাদি ব্যবহার করতো, ওই মহিলাটা ব্যবহার করতো, মাঝে মাঝে ফোন দিলে ধরতে, এইভাবে কয়েকদিন পরে ওর ফোনটা বন্ধ হয়ে যায়, মানে ওর নাম্বারে আমি আর কল দিয়ে পাই না। এবং মার সাথে যোগাযোগ করে আব্বা আম্মা বলে তুই ওর সাথে যোগাযোগ করিস না, ওর সাথে কথা বলিস না, ওরা তোরে ফাঁসাই দিব এবং তোরে জেল খাটাইবো, তোরে মাইরে ফেলবো, এটা ওইটা, মানে অনেক কথাবার্তা আমারে বলে। এবং এই ঘটনার পরে আমি এতটাই কষ্ট পাই ভাই, আমি একটানা প্রায় 7 বৎসরের মতো দেশে যাই না। মানে সাথী মারা যাওয়ার পরে মানে আমিও আমার সব কিছু চেঞ্জ করে ফেলি, মোবাইল ধরি না, মানে মোবাইলও ব্যবহার করি না, মানে এইরকম একটা অবস্থা হয়েছে যে পরিবারের সাথেও যোগাযোগ করি না, লাইক আমার আব্বা আম্মা ওদের সাথেও যোগাযোগ করি না, বাবা মা কারোর সাথেই কোনো যোগাযোগ করি না। আমার যে একটা মোবাইল আছে ওই মোবাইলটাই বন্ধ করে দিছি, মানে মোবাইলটাই চালাই না। যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি থেকে কাজ ছেড়ে দেই, মানে ছেড়ে দিয়ে লাপাত্তা হয়ে যায়, মানে আপনার ডকুমেন্ট ছাড়া হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা যে মানে এতভাবে শর্ট খাই, এতভাবে আঘাত খাই, কাগজপত্রগুলো পর্যন্ত হচ্ছে আপনার করে ফেলে, ডকুমেন্টগুলো নষ্ট করে ফেলে, কোম্পানি থেকে চলে যায়। পরে নতুন একটা কোম্পানিতে চাকরি করি, একদিন কাজ করি তো 2 দিন করি না, এরকম করে করে প্রায় 7টা বৎসর আমি দেশে যাই না। 8 বৎসরের মাথায় তখন নিজের ভিতরে আস্তে আস্তে করে বিবেক কাজ করে যে আমার মা চলে আমার তো আমার ভাই তো মারা গেল, নাকি আমার আব্বা আম্মাও মারা গেছে, খুব খারাপ লাগে। তখন আমি ওখান থেকেই মানে আপনার পুলিশের কাছে ধরা দিই 8 বৎসরের মাথায়, পুলিশের কাছে ধরা দিই। এবং পুলিশের কাছে ধরা দেওয়ার পরে তখন আমি দেশে আসি, ঢাকা এয়ারপোর্টে আসার পরে আমি তখন বাড়িতে যাই, আমাদের গ্রামের বাড়িতে যাই। এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমি সকাল প্রায় 7:30টার দিকে বাড়ির মধ্যে ঢুকি,
আপনি বিশ্বাস করবেন না, মনে হয় আমাদের বাড়িতে এমন কোনো মানুষটা আমাকে দেখতে আসে নাই। আমার মামার বাড়ির লোকজন যারা আমার শত্রু ছিল, যারা মানে যেই স্বপ্নারে মানে স্বপ্নাকে আমি মারছি বা আমার কারণে স্বপ্না মারা গেছে, এই স্বপ্না পর্যন্ত আমার দেখার জন্য আসে এবং সবাই আমাকে দেখতে আসে। আসার পরে সবাই আমারে বুঝায়, তুই কান্নাকাটি করিস না, সব কিছু ঠিক আছে। এরই মাঝে স্বপ্নার একটা বিয়েও হয়, কিন্তু এরই মাঝে স্বপ্নার একটা বিয়ে হয়, কিন্তু ওই স্বামীর ঘরও স্বপ্না করতে পারে না, ওখান থেকে ওই স্বপ্না চলে আসে। তো এরপরে আমি বাড়িতে আসার পরে স্বপ্ন আমাকে খুবভাবে সাপোর্ট দিতে আসে যে মন খারাপ করো না, কান্নাকাটি করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে এবং তোমার জীবনে এর চেয়েও বেটার কেউ আসবে, এরকম করেও আমারে বোঝাচ্ছিল। তো ও তো ছিল আমার লাইফের প্রথম ভালোবাসা। যদিও ওর প্রতি আমার গভীরতা অত বেশি ছিল না, কিন্তু ছিল আমার প্রথম ভালোবাসা এবং সেকেন্ড ভালোবাসার সাথী ছিল। তা আমি বারবার বলি যে সাথীরে কোথায় দাফন করছে বা কোথায় মাটি দিছে, আমি একটু সাথীর কবরটা দেখতে যাব। তো আমার আব্বা আম্মাও বলে যে ওরা তো কোথায় মাটি দিছে আমরা জানি না, আর আমরা তো ওইদিকে আর কোথাও যাইও নাই বা এর দিকে আমরা কোনো যোগাযোগ রাখি না, তুই ওইদিকে যাইস না। আমার আম্মা বলতেছে ওইদিকে যাইস না, ওদের কিন্তু এখনও ক্ষোভ আছে, মেয়ের বাবা কিন্তু এখনও পাইলে তোরে মামলা টামলা দিবে, অনেক ঝামেলা করবে, তো ওইদিকে আর যাইস না। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি আর যাব না। পরে আমি আর ঢাকার দিকে গেলাম না। এখানে আমার মামাতো বোন স্বপ্না আমার পুরোপুরি তখন সাপোর্ট দিচ্ছে, রান্নাবান্না করে আইনা নিজের হাতে লোকমা ধরে খাওয়াইতে আসে এবং আমারে মানে কোলে ঘুম পাড়াইতে আসে। মানে আগের যে ইমোশন, আগের যে ভালোবাসা, এই জিনিসগুলো স্বপ্না আস্তে আস্তে করে আবারও প্রতিফলিত করতেছে, এগুলো উঠাইতে আসে। তো এরকমভাবে আমি তখন স্বপ্নার কোলে ঘুমাইতাম, স্বপ্নার সাথেই থাকতাম। এই করতে করতে কিছুদিন পরে আমার আব্বা আম্মা তখন বলল, আমার এই ডিরেক্টলি বললো যে তুই স্বপ্নারে বিয়ে করে ফেল, তুই স্বপ্নারে বিয়ে করে ফেল। স্বপ্নার যেহেতু জীবনে স্বপ্নার কারণেই তো তোর বিয়েটা, মানে তোর জন্যই তো স্বপ্নার বিয়েটা ভেঙে গেল, স্বপ্নার পিঠ পুড়ে গেল, এরপরে যেখানে বিয়ে হলো ওখানেও তো স্বপ্না থাকতে পারলো না। তো একটা কাজ কর, তুই স্বপ্নারে বিয়ে কর। তো এই স্বপ্নারে বিয়ে করার কোনো ইচ্ছা আমার মনের মধ্যে ছিল না, বা ও এমনি ভালো লাগতো, আসতো আমার মামাতো বোন, ওইটাই, কিন্তু বিয়েটা ইচ্ছা ছিল না। পরে নিজের মনের ভিতরে এই জিনিসটা জাগলো যে আমার জন্য এই মেয়েটার বিয়েটা ভেঙে গেল এবং আমার জন্যই তার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি তো তার শরীরে একটা কলঙ্ক দিয়ে দিলাম। তো যেহেতু আমি সাথীকে হারাই ফেলছি, তো আমি স্বপ্নার বিয়ে করতে পারি, স্বপ্নার বিয়ে করলে আমার কোনো সমস্যা নাই। এরপরে পারিবারিকভাবে তখন স্বপ্নার সাথে আমার বিয়ে হয়, স্বপ্নার সাথে আমার বিয়ে হয় এবং বিয়ে হবার পরে মানে স্বপ্না কিন্তু সম্পূর্ণ ফিট ছিল, অনেক ভালো ছিল, স্বপ্নার সাথে বিয়ে হয় এবং আমি তখন স্বপ্নার সাথে সংসার করতে থাকি। একদিন, 2 দিন, 3 দিন ধরে সংসার করি এবং ও কিন্তু একটু রাগী ছিল ওই সময়টা, তো আমার সাথে ভালোই ছিল, খারাপ ছিল না, প্রথম দিকে অনেকটাই ভালো ছিল। ওর সাথে আমার দিন রাতগুলো কাটতেছে, খুব ভালো করেই কাটতেছে। এরকম করতে মানে অনেকগুলো দিন ওখানে কেটে গেল, অনেকগুলো দিন কেটে গেল এবং অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে মাঝে মাঝে করে স্বামী স্ত্রীর মাঝে টুকিটাকি ঝগড়া হয় না, এরকম ঝগড়া হতে হতে একদিন হঠাৎ করে একটা নিউজ আমি আমার পরিবারের মুখে পাইছিলাম, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি শুনতে পাইলাম যে সাথী নাকি মারা যায় নাই, এরকম একটা খবর আমার পরিবারের মুখে আমি তখন শুনতে পাই যে সাথী মারা যায় নাই, মানে সাথী বেঁচে আছে, এরকম কথা আমার আব্বা আম্মা বলতেছে বা আমার ছোটো বোন আমার একদিন বলছে। এবং বলার পরে এবং ক্লিয়ারলি কিন্তু আমার কেউ বলতেছে না যে সাথী মারা যায় নাই, সাথী বেঁচে আছে, বা এরকম ক্লিয়ারলি কিন্তু কেউ আমাকে বলে না। এমনি লোকে লোকে আস্তে আস্তে শোনাশুনি করতেছি, মানে জিনিসটা আমি এরকম এমন করতে করতে আমি তখন করলাম কি, আমার পরিবারকে না জানাইয়া আমি তখন এই বরিশাল থেকে ঢাকায় আসি এবং ঢাকায় আসার পরে ওর বাবার যে ইয়েটা ছিল, ওর বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, যেহেতু মারা যায় না। এবং একদিন দুপুরবেলা আমি ডিরেক্টলি ওর যে বাবা, ওই যে লোকের বাবা ডাকছে, ওই লোকের ঘরে যাই এবং ঘরে যাওয়ার পরে লোক আমাকে জড়াই ধরে চিৎকার করে কায়দা উঠে, চিৎকার করে কায়দা করে আমারে বলতেছে আমার মেয়ে কই, আমারে বলে। আমি বললাম আমিও তো আপনার মেয়েরই দেখতে আসছি, সাথী কই? উনি আমার বলে সাথী কই তুমি জানো? আমি কেমনে জানি? সাথী কই তুমি জানো? আমি বললাম যে মানে সাথী তো আমি জানি সাথী মারা গেছে। বলে না, সাথী মারা যায় নাই, সাথী মারা যায় না, তোমার বাপ মা সাথীর সাথে চিটিং করছে, মানে এই লোকে আমারে বলতেছে, ঢাকার ওই লোকে, ওর বাবা। আমি তখন বললাম যে চিটিং করছে মানে কীভাবে চিটিং করছে? বলে তুমি নাকি সাথী বাইচা থাকতে তুমি কখনো বিয়ে করবা না এবং তুমি কখনো বিয়ে করবা না সাথী বাইচা থাকা অবস্থায়, এই জন্য সাথী ওর মানে সাথী তোমার আব্বা আম্মার ফাঁদে পড়ে তোমার আব্বা আম্মা মিল্লা সাথী মরে গেছে, এরকম একটা তারা অভিনয় করছে, এরকম একটা তারা অভিনয় করছে। এবং অভিনয় করার পরে তারা জানাইলো যে সাথী মারা গেছে, যাতে তুমি নতুন করে দেশে আসো, বিয়ে শাদী করো, এইটা তারা করছে। তোমার বাবা মা তোমার বোনেরা মিলে এরকম একটা নাটক ওইখানে সাজাইছে এবং এই নাটক সাজানোর পরে সাথীর মৃত্যুর অভিনয় করছে যাতে তুমি দেশে আসো, বিয়ে করো। কিন্তু এই ঘটনার পরে তো হঠাৎ করে তুমি মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিলা, তুমি যেই কোম্পানিতে কাজ করতো ওইখানেও লোক পাঠানো হয়েছে, তোমার ওইখানেও পাওয়া যায় নাই, তুমি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেলা।
এবং তোমাকে হারানোর পরে সাথীও পাগল হয়ে গেছে। সাথী চাচ্ছিল যে তুমি আরেকটা বিয়ে করো, তোমার বাচ্চা কাচ্চা হোক, এটা চাচ্ছিল। কিন্তু তুমি যে এভাবে মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিয়ে উদাও হয়ে যাবে, সাথী এটা বুঝতে পারে নাই। সাথী তোমাকে বিভিন্ন সৌদির লোক দ্বারা অনেক খোঁজ খবর করছে, অনেক করছে, এবং এরপরে সাথী হঠাৎ কই চলে গেছে আমি আর জানি না। সাথী কোথায় চলে গেছে এটার আমি জানি না, এই লোকে আমারে বলতেছে। আমি তখন বললাম যে তাহলে কোথায় চলে গেছে আপনারা জানেন না? বলে না, এরপরে আর জানি না, ও কি পাগল হয়ে বেরিয়ে গেছে না কি হয়ে গেছে আমি জানি না। ভাই আমিও তো তখন পাগল হয়ে গেলাম। বাড়িতে আসি এবং বাড়িতে আসার পর আমি আমার আব্বা আম্মার সাথে খুব ঝগড়া করি। মানে এরকম যে আমি আমার বাবার গায়ে হাত তুলতে পর্যন্ত যাই, তোমরা এই কাজটা কেন করলা, কী কারণে করলা, সাথী জীবিত অবস্থায় তোমরা কেন মৃত্যুর অভিনয় করলা। এবার আমার মা বলতেছে, আমার ছোটো বোনে বলতেছে এটা নাকি সাথীয়ে বলছে করার জন্য, বলতেছে সাথী আফুয়ে বলছে, সাথী বাবিয়ে বলছে এরকম করার জন্য, তুমি যাতে বিয়ে করো। তুমি নাকি সাথী বাবিরে বলছো যে সে যতদিন বেঁচে আছে ততদিন তুমি অন্য মেয়েরে বিয়ে করতে পারবা না, অন্য মেয়ের সাথে সংসার করতে পারবা না। এই জন্য সাথী বাবি আমাদেরকে শিখিয়ে দিছে যে এরকম এরকম নাটক করে বলা আমি মারা গেছি, এবং আমি মারা গেছি জানলে পর ও তখন আরেকটা বিয়ে করবে, এবং আরেকটা বিয়ে করলে আমি ওর সাথে দেখা করব, পরে আমি ও সংসার করব, ওই মেয়ে ও সংসার করবে। এটা আমিও কইছিলাম, মানে এটা সাথী ভাবিয়ে বলছে, আমরা এই জন্যই করছি। কিন্তু এর মাঝে তুমি যে হঠাৎ করে মোবাইল বন্ধ করে 7 বছরের জন্য উদাও হয়ে যাবা, এটা তো আর আমরা কেউ জানতাম না। আমার বোন আমারে বলতেছে। এবার আমি সাথীরে খুঁজতেছি পাগলের মতো করে, মানে একদিন বাড়িতে থাকি তো 7 দিন সাথীরে খুঁজি। এরকম করতে করতে আমার ঘরের যে বউ আছে স্বপ্না, আমার মামাতো বোন, মানে ও আর এই জিনিসগুলো নিতে পারতেছে না। ও আমারে বলতেছে আমার কিন্তু আর বাচ্চা কাচ্চাও হয় নাই, আর বেবিও হয় নাই, স্বপ্নার ঘরেও কোনো বেবি হয় নাই। পরে আমারে বলতেছে যে কী কারণে তুমি এরকমটা করবা, এবং তুমি কেন স্বপ্না মানে সাথীরে খুঁজতে যাবা, ওই মেয়ে তো তোমার জীবন থেকে চলে গেছে, এবং যদি তুমি ওই মেয়ের কাছে ফিরে যাবা তাহলে আমার কেন বিয়ে করলা, আমার জীবন কেন নষ্ট করলা, একবার তুমি আমার জীবন নষ্ট করলা, আমার শরীরে অ্যাসিড মেরে দিলা, আমার জীবন নষ্ট করলে, এখন তুমি দ্বিতীয়বার মতো আমাকে বিয়ে করে কেন আমার জীবন নষ্ট করতে চাচ্ছ। আমি তখন মানে ডিরেক্টলি স্বপ্নারে বললাম যে স্বপ্না, আমি সাথীরে ভালোবাসি এবং আমার জীবনের সাথী ছাড়া আর কোনো অস্তিত্ব নাই। সাথী যেখানেই থাকুক, সাথী যে জায়গায় থাকুক না কেন, আমি সাথীকে খুঁজে বের করব। আমি সাথীকে খুঁজে বের করবো এবং দিন শেষে আমি সাথীর কাছে ফিরে যাব। ও আমাকে বলতেছে তাহলে আমারই বিয়ে করছিলে কেন, আমার জীবন কেন নষ্ট করছো, কেন আমার জীবনে আসছো। আমি বললাম এর কোনো সৎ উত্তর আমার কাছে নাই, আমি এর কোনো উত্তর তোমাকে দিতে পারবো না যে আমি কী কারণে তোমার জীবনে আসছি, কী কারণে তোমাকে বিয়ে করছি, বা তোমার সাথেও বা আমার সম্পর্ক কেন হলো, এই সমস্ত কোনো উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আমি শুধু একটা কথাই বলি, আমি সাথীরে ভালোবাসি, আমি সাথীরেই খুঁজবো। এরকম করে অনেকগুলো দিন এই জায়গায় ওই জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমি সাথীরে খুঁজছি। সাথীরে পাই নাই, প্রায় 2 মাসের মতো আমি বাইরে ছিলাম। 2 মাসের মতো বাইরে ছিলাম এবং 2 মাস বাইরে থাকা অবস্থায় সাথীরে পাই নাই। 2 মাস পরে আমি আবারও বাড়িতে আসছি। দুপুরবেলা আমার আব্বা আম্মা আমারে বুঝায় তুই সাথীরে খোঁজা বন্ধ কর, ওরে খোঁজার দরকার নাই, ও যেখানে চলে গেছে, তুই ওরে কেন খুঁজবি, ওরে খুঁজিস না। আমার আব্বা আম্মা এটা ওরে বলে, মানে আমার আব্বা আম্মা এই কথা বলতেছে। এরপরেও কিন্তু আমি এই সাথে আসি, সাথীর সাথে, আপনার স্বপ্নার সাথে আসি, স্বপ্নার সাথে সংসার করতেছি। এই রাতের বেলায় তখন স্বপ্নার সাথে আমার ঝগড়া হয়। তো ঝগড়া হয় এবং ঝগড়া হওয়ার পরে মানে আমি আপনাদের কী বলবো, মানে ও আমারে বলে তুই কী কই গেছিলি, আমার এইভাবে বলে রাতের বেলায় স্বপ্না। আমি বললাম যে আমি সাথীরে খুঁজতে গেছিলাম। তাই সাথীরে খুঁজতে গেছিলি কেন আমার বলে, আমি বললাম যে আমি সাথীরে ভালোবাসি, আমি তো তোমার আগেই বলছি যে আমি। বলে তুই কোন চোখ দিয়ে সাথীরে খুঁজতে গেছস, এই চোখ দিয়ে তো ভাই আমি তো সারাদিন ক্লান্ত ছিলাম এবং মানে অনেক অসুস্থ ছিলাম, মানে অনেকটাই ক্লান্ত। এর উপরে মনে করেন আইসা ঘরে একটু শুইছি, এর মধ্যে আমার এরকম করতেছে, তুই এই চোখ দিয়ে সাথীরে খুঁজছস না, এই চোখ যদি তোর না থাকে সাথীরে খুঁজবি কেমনে। আপনি বিশ্বাস করবেন না, একটা মানুষ জালিম হয়, কিন্তু এত বড় জালিমও যে মানুষ হয়, এত বড় ডাকাত যে মানুষ আমি দেখি না, ও মুহূর্তের মধ্যে আমার 2টা চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এরকম করে জোর করে আমার মাথা ধরে আমার 2 চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, আমার 2টা চোখেও নষ্ট করে দেয়। এই জায়গার ভিতরে আমি চিৎকার দিয়ে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি, ও তখন এখান থেকে বেরিয়ে যায়। স্বপ্না তখনই ঘর থেকে বেরিয়ে যায় যে তুই আমার জীবন নষ্ট করছিস, আমিও তোর জীবন শেষ করে দিছি, যা। এই বলে স্বপ্না তখন বেরিয়ে যায় এবং স্বপ্না বেরিয়ে যাওয়ার পরে আমার আব্বা আম্মা তখন আমাকে মেডিকেলে ভর্তি করে এবং মেডিকেলে ভর্তি করলে পরে আমার 2টা চোখও বের করে ফেলে। আমি কিন্তু বাঁচতাম না, মানে আল্লাহর কি হুকুম, আল্লাহ মানে ডাক্তার বলছে যে আমি 95% কিন্তু মারা যেতাম, মানে এইভাবে চোখ নষ্ট হয়ে গেলে মানুষ বাঁচে না, 95% কিন্তু আমি মারা যেতাম, যেমন চোখের মধ্যে হাত ঢুকাই দিছে। তো এরপর যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে ঢাকাতে নিয়ে আমার ভর্তি করায় এবং ঢাকা চক্ষু হসপিটালে আমি দীর্ঘ প্রায় আপনার 9 মাসের মতো ভর্তি থাকি। 9 মাস, প্রায় 1 বছরের কাছাকাছি আমি ওখানে ভর্তি থাকি হসপিটালে। এবং আমার এই হসপিটালে থাকা অবস্থায় আমার মানে অনেক সমস্যা হয়, আমার চলাফেরা বা এই সে বা আমার টাকা, ওই সময় কিন্তু আমার পরিবার কিন্তু আমাকে টাকা দিতে পারতেছিল না। 2014 সালের ঘটনা,
আমার পরিবার থেকে কিন্তু আমাকে টাকা দিতে পারতেছিল না, এবং তারা তখন বিভিন্ন ধরনের আপনার সংস্থার মাধ্যমে এই জায়গায় ওই জায়গায় আপনার তখন এই ইউটিউব বা ওইখানে বিভিন্ন জায়গায় তারা অ্যাড দিচ্ছিল টাকার জন্য। অনেকের কাছ থেকে টাকা নিছে, অনেক টাকা লাগছে, এবং আমার তখন চিকিৎসা হয়। এবং চিকিৎসা হওয়ার পরে আমি যখন বাড়িতে আসি, মানে আমার চোখ বাঁধা অবস্থায় বাড়িতে আসি, এবং তখন আমার মানে আর টোটালি আমার কোনো কিছুই নেই, আমি তখন পুরো সব কিছুই হারাই ফেলছি, অন্ধ হয়ে গেছি। এবং এই অন্ধত্বের জীবনযাপন আমি করতেছি। এই অন্ধ থাকা অবস্থায় আমি তখন হঠাৎ করে একটা আপনার সন্ধান পাই, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বোনের মাধ্যমে আমি জানতে পারি আমি হসপিটালে থাকা অবস্থায় আমাকে দেখার জন্য নাকি সাথী আসছিল। তো আমার বোন বলে সাথী আপু মানে সাথী ভাবি সৌদি আরবে থাকে, তো মানে তুমি যে অন্ধ তোমার দেখতে আসছিল হসপিটালে। এবার এই প্রথম আমি তখন সাথীর সাথে ফোনে কথা বলতে পারি প্রায় 9 বছর পরে। আমার বোন আমাকে কথা বলে, তো আমার বোনের মোবাইল থেকে পরে সাথী খুব কান্নাকাটি করে। ও আমাকে বলে আমি তোমাকে খোঁজার জন্য সৌদি আরবে আসছি কাজের বিষয়, এবং কাজের বিষয়ে সৌদি আরবে আসার পরে এখানে আমি তোমাকে অনেক খুঁজছি, বাট আমি তোমাকে পাইনি। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজছি, আমি তোমাকে খোঁজার জন্যই সৌদি আরবে আসছি। তুমি মোবাইল টোবাইল বন্ধ করে দিছো, আমি তোমারে খোঁজার জন্য সৌদি আরবে আসছি, এরপরে আমি আর তোমারে পাই নাই। আমি শুধু তোমার সন্তানের জন্য এইগুলো করছি, যাতে তোমার সন্তানাদি হয়, শুধু সন্তানের জন্য, আর কিছুই না। তাই আমি তখন ওরে বললাম যে ঠিক আছে তুমি দেশে চলে আসো। ওই সময়ও দীর্ঘ বছর ধরে সৌদি আরবে ছিল, ওর মোটামুটি অনেক টাকা পয়সা হয়েছে, ওই তখন ডিরেক্টলি একেবারে সৌদি আরব থেকে চলে আসে। এবং সৌদি আরব থেকে চলে আসার পরে আমরা আবারও একসাথে সংসার করতেছি আজকে প্রায় বহু বছর। তো এই পর্যন্ত আমাদের কোনো সন্তানাদি হয়নি, আমার কোনো সন্তানাদি হয়নি। আমার সাথী টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে, মানে ঢাকাতে আমরা তখন চলে আসি দুজনে, আমার আব্বা আম্মা সহ ঢাকায় চলে আসে। আমার আব্বা আম্মা আমি সাথে আমরা ঢাকাতেই থাকি, এবং ঢাকাতে সাথীর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, মূলত একটা পার্লার আছে, এটাও পার্লার চালায়, এবং আমি ঘরের মধ্যে অন্ধ অবস্থায় থাকি, আমার আব্বা আম্মা দেখাশোনা করে। এবং সাথীর ওই পার্লারের উপরে আমার গোটা পরিবারটা ডিপেন্ড করে আছে। এখন সাথী আগে পার্লারে কাজ জানতো না, এখনও নিজে কাজ জানে, এবং আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তো এই ঘটনার পরে কিন্তু আমার মামার নামে কিন্তু তখন আমরা মামলা টামলা করে ঝামেলা করি। তো এই মামা ওই রকম করে গ্রামের লোকজনকে নিয়ে মামলা খালাস করে দেয়, ওই যে স্বপ্নের কারণে, যে স্বপ্ন আমার চোখ নষ্ট করে দিছে। সবাই বলতেছে যে স্বপ্ন আমার ক্ষতি করছে, স্বপ্ন আমার চোখ নষ্ট করছে। পরে বলতেছে যে আমিও স্বপ্নের ক্ষতি করছি, এই জন্য স্বপ্ন আমার ক্ষতি করে দিয়ে গেছে, এটা সমান সমান হয়ে গেছে। পরে এই স্বপ্নের সাথে আমার আর কোনো দেখা হয়নি, বা আমি তো এখনও অন্ধ। তাই আমি এই অন্ধত্ব থাকা অবস্থায় আমার ওয়াইফ মাঝে মাঝে আইসা আমি ওরে বলি যে এমন কিছু নাই কি যেটা কানে শোনা যায় দেখা যায় না, এরকম কিছু নাই। পরে আমার ওয়াইফ একদিন এসে আপনার গল্পগুলো আমার শোনাইল, কানের কাছে দেয়। তা আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ, আপনার গল্পগুলো শুনতে ভালো লাগে, মানে অনেক ভালো লাগে আপনার গল্পগুলো আমি শুনি। তো ওই জায়গা থেকে আমার বউ আমার প্রতিদিন শোনায়। তো একদিন আমি আমার বউরে বললাম যে বউ আমাদের গল্পগুলো, আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তুমি আপন বাইরে বলো না। তো আমার বউ আর আমি দুজনেই মিলে আমাদের গল্পগুলো আপনাকে পাঠাইলাম। যদি পারেন আপনি আমাদের গল্পটা রেকর্ড করবেন। আর মিরপুরে আমার বউয়ের পার্লার যদি কখনো আসেন আমি পুরো ঠিকানা আপনাকে দিলাম। তো ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে ন্যাক হায়াত দান করুক। অন্ধ মানুষটার জন্য দোয়া করুন। আমি আমার বউয়ের সাথে অনন্তকাল বেঁচে থাকতে চাই। আমাদের কোনো সন্তানাদি নাই, কিন্তু এরপর আমরা দুজনকে অনেক ভালোবাসি, এবং এভাবে আমরা বাকি জীবন কাটাতে চাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। লোকে একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আসিফের গল্পটা শেষের দিকে সত্যিই খুব ভালো ছিল, এবং শেষ পর্যায়ে যে সে সাথীকে ফিরে পাইছে এবং সাথীর সাথে দীর্ঘ এতগুলো বছর সংসার করতেছে, বিশ্বাস করেন এটা শোনার পরে মনটা আমার ভরে গেল। এটাই হয়তো ভালোবাসা, এই ভালোবাসাইগুলো অনন্তকাল বেঁচে থাকে। দেখেন একটা সন্তানের জন্য, জাস্ট সাথীর গর্ভের সন্তান হচ্ছে না, এই সন্তানের জন্য আসিফের বাবা মা যা করেছে তারা শয়তানকেও হার মানিয়ে দিয়েছে। এবং আমি মনে করি আসিফের বাবা মায়ের এই মানে দুষ্টুমির কারণে, শয়তানির কারণে, বদমাশির কারণেই কিন্তু আসিফ তার দুটো চোখ হারিয়েছে। দেখেন সন্তান হচ্ছে আল্লাহর দান। এখন আমি এরকম অনেক গল্প পাই সন্তান হয় না, তো ভাই সন্তান যদি নাই হয় এতে কি সংসার ভেঙে যাবে? আমি একটা মানুষকে বিয়ে করছি, এই সময়কে আমি এগ্রিমেন্ট করেছিলাম, কাবিনের ব্যাপারে লিখেছিলাম যে সন্তান না হলে তোমাকে ছেড়ে দিব, এরকম কোনো এগ্রিমেন্টকে আমি করেছিলাম? তাহলে বিয়ে হওয়ার পরে যদি সন্তান না হয় তবে স্ত্রীকে কেন আমরা দোষ দিব? এইটা আসলেই অনেক বেশি দুঃখজনক। কিন্তু লাস্টের দিকে এসে যে সাথী এবং আসিফ যে মিল হয়েছে এটাতে আমার অনেক ভালো লেগেছে। গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।